যেকোনো একটা ওয়ান নিয়ে নিবি, তুই ফ্লোট করে বাস, তুই যে যাবি আর পেছন পেছন তুই বেরিয়ে চলে যা, তারপর ওকে ছেড়ে মানে দিবি। ইনফ্যাক্ট তোকে ওয়ান তুই যেখানেই ধরবি ওখানেই ওয়ান করে ওটাও করা যেতে পারে, ওটাও করা যেতে পারে। বাহ, জয় চলো ইনশাআল্লাহ। তোদের সাথে না তাকে আমি ইন্ট্রোডিউস করার পরে তোরা না না ওটা ওটা আর আপনি ছাড়, তুমি আচ্ছা কথা ঠিক বলো। আছে, এইটা সরিয়ে দিতে হবে নাকি? আরম্ভ করবো। হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায়, আর আমার এই আখড়ায় আজকে দুই পাগল ভাই আমার একরকম জমা পড়ে এসছে। পণ্ডিত পটা আর উস্তাদ বাম্পি। আমরা একটা কিছু করছি, করে তারপর বাকি আড্ডা হবে। ধরো চরণ ছেড়ো না, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, দৃঢ় বিশ্বাস করে দেব ধরগে নিতাই চাঁদের চরণ, দৃঢ় বিশ্বাস করে দেব ধরগে নিতাই চাঁদের চরণ, যদি পার হবি পার হবি তুফান, যদি পার হবি পার হবি তুফান, অপারে কেউ থাকবে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না। নাইস, ওয়াও, দারুণ খুশি, তোরা এসেছিস, দারুণ খুশি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরও খুব ভালো লাগছে তোমার সাথে, তোমার এই পডকাস্টে আমরা যে আসতে পারলাম এটার জন্য আমাদের খুব ভালো লাগছে। বিশেষ করে আমি আর বাম্পি টেলিফোনে কথা বলেছি এই শুভেন্দার যাওয়া হবে, তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। না রে, তোরা এত প্রিয়, মানে আমি দেখা সাক্ষাৎ কম হয়, কিন্তু আমি তো জানি যে আমার কতখানি জুড়ে তোরা আছিস। সবথেকে বড় কথা হলো দাদা, তোমার সঙ্গে দেখা হলে যেটা হয়
সেটা হলো বাড়িতে দিনের শেষে যখন ফিরি তখন কিছু একটা শিখে ফিরি। হ্যাঁ, এটা আমার কাছে একটা পাওনা। আমি কানাই মাস্টারমশাই বলে না, গেছে এখন সেরকম নয়, তুমি কানাই মাস্টারমশাই আমাকে কখনোই একজন কোনোদিনই ছিলে না, কিন্তু প্রথিত যশা somehow আমার মনে হয় আমি যতবার ধরো তোমার বাড়িতে গিয়েছি, তোমার সঙ্গে অনুষ্ঠান করেছি, আমার সৌভাগ্য হয়েছে সেই জায়গায় আমারও অনুযায়ী, সৌভাগ্য হয়েছে। অনুষ্ঠান করেছি, কিন্তু যতবার তোমার সঙ্গে দেখা হয়েছে সেখানে দাঁড়িয়ে গান বাজনা নিয়ে যেই ধরনের আলাপ আলোচনা বা যেই ধরনের জায়গা তুমি আমাদেরকে বলো, সেটা সত্যি একটা জায়গাতে গিয়ে কোথাও একটা শিখে বাড়ি ফিরি। হ্যাঁ, তার একটা উদাহরণ এক্ষুনি হলো, আমি একটা পাগলামি হলো। অ্যাজ আ পয়েন্টের আমি একটা ইনসাইড ইনফরমেশন দিতে পারি যদি আপনি অনুমতি দেন। আপনি বললেই তো অনুমতি আচ্ছা, দেবো তাহলে না। যদি অনুমতি দাও, সেটা কথায় কথায় হচ্ছে আপনি আমি হয়ে যখন যাচ্ছেন। স্কুলে পড়ি ক্লাস 5 এ, হ্যাঁ, আমাদের ধর টিচার্স যারা ছিলেন তাদের মধ্যে আমাদের ক্লাস 6 এ হাই স্কুলে আমাদের খুব ফেভারিট টিচার ছিল সুতপা আন্টি। উনি জিওগ্রাফি পড়াতেন। সুতপা আন্টি আরেকে ছিল গার্গী আন্টি, আই রিমেম্বার আওয়ার ক্লাস টিচার রত্না আন্টি হিস্ট্রি পড়াতেন। সুতপা আন্টি মাঝখানে she took a leave from school because she was getting married. okay. To who? To him. This is how it, you know, the dots are connected. এবার ধর আমার মনে আছে যে খুব গোটা কয়েক লোকজনকে ডোভারলেনের যে বাড়িটা আন্টির বিয়ের পরে আমাদের ডেকে একদিন খাইয়েছিল, বুঝলি? এবার পরে দেখ আমি যখন প্রথমবার শুভেন্দা বলেছে যা আমি রিহার্সালে গেছি দেখি আন্টি ঢুকছি, আমি ভাবছি শুধু আন্টি, সম্বিত বলছি তুমিও? এটা সত্যি কথা। দিস ইজ হাউ দ্য ডটস আর কানেক্টেড। না, কিন্তু সবচেয়ে বড় কথা কি বলতো, মানে তোদেরও তো অনেক বছর ধরে দেখছি, তোরাও যেরকম আমার কাজকর্ম খানিকটা দেখেছি, এটা তো ভীষণ কারমার সাথে ভীষণ থাকতো। হ্যাঁ, আমি যেতাম। যাদবপুর ইউনিভার্সিটি, তখন ওরা তো অনেক ছোট, তুইও পরবর্তীকালে তো বাজিয়েওছিস। ইনফ্যাক্ট কুট্টি দ্বারা ডাই হার্ড ফ্যান ছিল। আমি যখন অভিলাষ আমার ও লাইক ফার্স্ট সময়টা ফার্স্টে সুমিত কুট্টিদের বিরাট কুট্টি। ফ্যান। আর দারুণ একটা লাইন আপ বাজাতো, মানে হ্যাঁ। বাজনাটা বাজতে আরম্ভ করলে আরে বাপ রে বাপ, আরম্ভ হয়েছে মানে অটোমেটিক্যালি একটা সাইলেন্স নিজের মধ্যেই চলে আসতো। না, আমাদের কি মানে বলতো পটা, এটা সুন্দর বাজতো পুরো ব্যান্ডটা, যার জন্য সুভাষ তোদের, সাবাস্তিয়ান। হ্যাঁ, যার জন্য তোদের সাথে আমার কোথাও আমরা কানেক্টেড, সেটা হচ্ছে কি বলতো, আমার সাউন্ডস্কেপটা যখনই আমি করেছিলাম, আমি তো ভীষণ ব্যান্ড শুনে বড় হয়েছি। মানে আমি যখন সেন্ট জেভিয়ার্স কলেজে ঢুকি, তার আগে তো তবলাই বাজাচ্ছি, আমাকে আমির খাঁ সাহেব থেকে আরম্ভ করে নিখিল ব্যানার্জি, আরিবর খাঁ সাহেব, বিলাত খাঁ সাহেব, তবলা নানা রকম হচ্ছে। সেন্ট জেভিয়ার্স কলেজে ঢুকে দেখি ড্রামারের আকাল, ড্রামার নেই, সব ব্যান্ড তৈরি হয়ে গেছে, ড্রামার নেই। এবার আমি কনফারেন্স, এই ফেস্টিভ্যালগুলোতে তবলায় ফার্স্ট হচ্ছি, আর আমি মিশতে পারি তো গাতে হবে, আমি সব কেমন গুরুজি মারবে, আমার কেউ জানতে পারবে না কর বলে। সে ব্রেগেন্সা ছিল, ব্রেগেন্সা থেকে সেই ড্রামস নিয়ে আসা হলো আমাদের বেসমেন্টে, আমাকে বললো প্র্যাকটিস কর, কি এই ডায়াস্টেস হ্যান প্যান দুনিয়ার যত লেগসেট, হ্যাঁ, তারপরে এমারসন লেক অ্যান্ড পামা, আর কি বলবো, গ্রেটফুল ডেড, পিঙ্ক ফ্লয়েড, সব দিয়েই রেডি হ তো বাজাতে হবে। ঠিক আছে, এবার বাজানো শুরু হলো। এবার আমি যখন একটা ফিউশন মিউজিক করার কথা ভাবলাম 84, 83, 84-এ, আমি তো মানে ক্লাস 3 তে পড়ি, মানে কোনো চান্স নেই। তারপরে যখন ভাবলাম তখন আমি ভেবেছি যে এই ধরনের হবে সাউন্ডটা, মানে রাগদারি তো হলো সব কিছু, কিন্তু আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে তোরা। মানে আমি ওটা আমাদের ইয়েতে নীল নির্জনের সময় সুব্রতদা ইউজ করেছিল, একটা ওই ডান্স সিকোয়েন্স ছিল। তো এই বনফায়ার তখন তোদের সাথে শুভায়ন দা বাজায়, শুভায়ন এসে বললো ফার্স্ট লাইন অফ শুভায়ন দা, পিঙ্কি দা, হ্যাঁ, শুভায়ন এসে আমাকে বললো সবাই চাইছে শুভেন দা। তখন ওরা রেগুলারলি আমার কনসার্টে, ক্যাকটাস প্রচুর আসছে, তোরা আসছিস, তখন আমি বলেছিল যে সবাই চাইছে ওই গ্রুপটা যদি তুমি অ্যালাউ করো তো আমরা বাজা। বললাম একদম বাজা, খালি একটু অ্যাকনলেজমেন্টে দিস আর কি। তো ওরা সেটা দিয়েছিল না। যেটা বলার সেটা হচ্ছে যে দেখ, সাউন্ডস্কেপ একটা তৈরি হয়, তারপরে একটা, আমি সবসময় ভেবেছি একটা ডেফিনেট টার্গেট অডিয়েন্স, এরকম ধরনের কাজ করলে আমার সুবিধা হয়। তোরাও তো অনেক কিছু ক্রিয়েট করিস, তোরা দুজনে, তোরা কি ভাবিস যখন when you create something, create any music, খুব অনেস্টলি বলবো মিউজিকটা তো ভালো হলো, কিন্তু একটা, হ্যাঁ অনেস্টলি তুই খুব অনেস্টলি বলছি যে কিছু ভাবি না, এক্স্যাক্টলি, আই ডোন্ট কেয়ার, মানে একটা না এখন না, যদি কিছু করতে যাই তখন বোধহয় আরো 5টা জিনিস চলে আসে, মানে যেটা করতে চাইছি বা যেটা আসছে একদম, মানে যেটা প্রাকৃতিক ভাবে যেরকম ভাবে আসছে সেটাকেই, তখন আর সেখানে আদার্স কোনো ভাবনা, এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, সেটা কি এখন না এখন প্রথম দিন বরাবর। আচ্ছা,
না তোরা এখন তোর ফার্স্ট ব্যান্ড কি? আমার ফার্স্ট ব্যান্ড কলকাতা। কলকাতা আমি কোথায় শুনেছিলাম folk জানিস? rock band। বলবো হ্যাঁ। কোথায়? দেখ তোকে আমি এত ফলো করছি, হ্যাঁ, আমি তোমাদের তুই আমাকে ফলো করবি কি? আমি তোকে ফলো করি। সিএলটি অবন মহল, হ্যাঁ, তুমি এসেছিলে। আমি গিয়ে শুনছিলাম। হ্যাঁ, আমি গেছিলাম কিন্তু একটা লোকের জন্য, বিকজ অফ হিম। when somebody invited me that এরকম নতুন একটা ব্যান্ড লঞ্চ হচ্ছে, আমি ইউজুয়ালি অ্যাভয়েড করি, আমি বেশি তো অত যাইটাই না। হ্যাঁ। এটা আমার আর অমিতের একটা রোগ, মানে এখন আমি তবুও মুভ করছি। আমরা ভীষণ ওই গিয়ে যাওয়া, এটা না হলে গিয়ে কি করব, কি হবে, ছবি উঠবে কাগজে, তো তার কোনো মানে নেই। যাই হোক, যে আমরা যাইনি কখন, পটা আছে যাও, তো ভালো লাগলো গিয়ে। তো তখন তোরা ভাবিসনি তোর একটা ওটা আমাদের সাউন্ডস্কেপ করছিস? আমার তো মনে হচ্ছিল একটা হ্যাঁ, ওটা তখন সেই সময় দাঁড়িয়ে আমরা ফোক রক একটা ব্যান্ড করব বলে ঠিক করেছিস। তার মানে তো ডেফিনেট অডিয়েন্স তো তখন একটা, হ্যাঁ, আমাদের টার্গেট অডিয়েন্স, এইটাই তো টার্গেট অডিয়েন্স ছিল। কারণ ফোকটা গাইতে ইচ্ছা করতো, সেটা একদম খুব ন্যাচারালি উপভোগ করি, এখনো উপভোগ করি। ফোকটা গাইতে ইচ্ছা করতো সেই সময়, প্রথম কথা। আর আশেপাশে যে ব্যান্ডগুলো তখন কলেজে শব্দ কলেজ কোন ইয়ার হবে তখন? আমি এটা যখন হয়েছে তখন 98 ফেইট হবে, 98 থেকে আর কি এর হচ্ছে। তো আমার ওই কলকাতাতে বাম্পি ফার্স্ট শো, প্রথম শো বাজিয়েছিল বাম্পি। তুই ছিলি? মানে বাম্পি আমার সব ব্যান্ডেই বাজিয়েছে, বাম্পি আমার মানে কোনো ব্যান্ড ছাড়াও এমনি ধরো তোমার সঙ্গে আমি আর বাম্পি এরকম তো মানে কত বলবো আর মানে প্রচুর। বিকজ আমার আর বাম্পির মানে ওই রকম ভাবে আমরা ব্যান্ড করি, ওই রকম ভাবে নয়, উই আর ফ্রেন্ডস। মানে আমাদের, ওর যদি আমাকে মনে হয় পটা চলে আয়, আমি চলে যাই। আমার যদি মনে হয় বাম্পি একটু চলে আয়, চলে আসে। সো আমার সাথে ওর আমি একটা তো ওই জন্য ওকে ধরেছিলাম, ধরো আমার এখানে 30 বছরের আমাদের। আমি যতদিন বাজাচ্ছি আমরা একে অপরকে তো কলকাতা তখন করেছিলাম 98 ওই সময়টা, মানে শুরুয়াতটা। তারপরে 2001-2 এরকম সময় একে আমাদের বোধহয় রিলিজ করেছিল, খেয়াল করছে না, কনকর্ড রেকর্ডস থেকে। হ্যাঁ, বিশ্বনাথ কাকু ছিল, বিশ্বনাথ কাকু খুব হেল্প করেছিল সেই সময় দাঁড়িয়ে একটা। আমি বোধহয় ওনার কাছ থেকেই বোধহয় আর উষাদি ও খুব হেল্প করেছিল। স্টুডিও তখন পুরনো স্টুডিওটা ছিল। না, ওই যে বললি একটা টার্গেট অডিয়েন্স, তুই তোর অজান্তেই তুই ওয়ার্ডটা ইউজ করলি, যে একটা টার্গেট অডিয়েন্স ভেবেছিলি এটা ফোক রক। হ্যাঁ, মানে আমি এটা বলছি, তুই তোর ফার্স্ট ব্যান্ড কি? The first band I played in, ওটার নাম Dead End. It had a dead end. স্কুলের সবাই ছিল। তখন বেস গিটার কি আমি জানি না, রিজু বলে আমাদের ওর নাম টিএল, স্কুলের ব্যান্ড। স্কুলের না, আমি স্কুলের পরে অভিলাষ, ভালো ফার্স্ট ব্যান্ড অভিলাষে ধরো। অভিলাষের লাইনআপ কি ছিল একটু বল, কারণ অনেকে জানে না অভিলাষ ইজ ওয়ান অফ দা finest Bangla bands. They were probably contemporaries or earlier of everyone that is functional today, actually. So ধরো ওটাতে সুমিত সমাদ্দার, যিনি এখন অভিনেতা, তখন অভিনয় করতো সুমিত দা, অ্যাকচুয়ালি উনি গান লিখতেন, সুর করতেন। কুট্টিদা ছিল, তপন মজুমদার, তাই তো, কমলদা ছিল, কমলদা ড্রামস বাজাতো, কুট্টিদা বলতো মরা জানোয়ারের চামড়া বেটা, তুই চুপ করে থাক। রনি ছিল, সত্যদেব বর্মন, হি ইজ আ যোগা গুরু ইন ডেনমার্ক নাও। আমার মনে আছে ওর একটা ভ্যান হেলেনের, ওই তোমার ক্রেমারের ওই ভ্যান হেলেনের ভেরি হেভি গিটার, ইনক্রেডিবল গিটার ছিল। টিএল মজুমদার, যার নাম রিজু, এখন ওর জার্মানিতে আছে। রিজুটা বলে দিলাম বলেও হি হেটস মি, বিকজ খুব কম লোক আগে রিজু বলে ডাকারও পারমিশন দেয়। আর আমি ছিলাম, আমার আগে ছিল ধ্রুপদা, ধ্রুপদা, যিনি আপরাইট বেস চেলো বাজাতেন। তোদের সাউন্ডস্কেপটা কি ছিল? এইটাই হচ্ছে কোয়েশ্চেন, তোমার এই যে কোয়েশ্চেনটা। আই থিঙ্ক অভিলাষা এমন একটা ব্যান্ড যাদের ডেফিনেটিভ কোনো সেরকম কিন্তু গো টু ছিল না, জানো। দে ওয়ার কেটারিং টু দ্য পপ কালচার এট দ্যাট পয়েন্ট। সো তার মানে টার্গেট অডিয়েন্স ছিল পপ কালচার। আমি এটা বলতে চাইছি, পপ কালচার এইটাই বলতে চাইছি। মানে আমরা ওই সময়টা দাঁড়িয়ে আমরা কলেজ থেকে বা কলেজ শোজ গুলোতে ঘুরে যা ভাইব পেতাম,
সেই ভাইবটাকে কোথাও গিয়ে আমরা মাথায় রাখতাম, সেই ভাইবটাকে মাথায় রেখেই আমরা আমাদের অ্যারেঞ্জমেন্টের পার্ট এবং সবকিছুতেই যে ঝাঁঝা করতে হবে তার কোনো না মানে না নেই। না সেখানে সেই গানটার কি প্রয়োজন আছে, কিভাবে গানটাকে করা হবে, হ্যাঁ সেইটা নিয়ে ভাবতাম। কিন্তু ভেবে একটা- ফার্দার ধরো ক্যাকটাস প্রথম দিকে ওদের বরাবরই একটা সাইকেডেলিয়া একটা ওরকম আওয়াজ, হ্যাঁ কিংবা ধরো absolutely. গ্রুপ আমার গানের লেখার মধ্যে এরকম। হ্যাঁ। কিংবা পটার অলওয়েজ আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছে এই মতিকে গৌরাঙ্গ বাইরাম কিছু একটা গান দিয়ে। গান দিয়ে হ্যাঁ, কিন্তু অভিলাষা কিন্তু এক একটা গান এক এক রকম, মানে একটা রক এন্ড রোল, একটা রেগে, মানে সেটা এখন দাঁড়িয়ে কতটা ভ্যালিড আমি আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট, কারণ তখন আমরা উই ওয়ার অল স্টার্টিং আউট অ্যান্ড আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট। সো সেরকম করে ডেফিনেটিভ কিন্তু মাথায় স্পেসও যে কি আমরা কেটার করতে চাই সেটাও কিন্তু ওরা ধরো ওই সময়, এগুলো সব কোন সময়? দিস ইজ 1995, মানে একদিকে ধরো কার্মা শুনে হয়তো কিছু একটা, মানে ধরো ওই ভৈরবীর মতো একটা ফ্রিজেনের মার্কা, ফ্রিজেনটা ভৈরবীর কাছাকাছি, কিছুতেই ওটা ভৈরবী হতে পারে না, যেটা তৈরি করা হয়েছিল তখন, সেটা এখন বুঝতে পারছি, কিন্তু তখন এক্সাইটমেন্ট। সো ওই ধরো অভিলাষা কিন্তু ওয়াজ আ মিক্সড ব্যাগ, ওরকম ডেফিনেটিভ কিছু সাউন্ড ছিল না। হ্যাঁ, ওরা অনেক ভালো মানে folk ও আমি করতো। ধরো অভিলাষে আমার হ্যাঁ। বাজাতে বলছে যখন, তখন আমি এসেছি ফ্রেশ ফ্রম দি ওভেন অফ কার্ট কোবেন অ্যান্ড দি অল্টারনেটিভ মুভমেন্ট, অ্যান্ড আই গ্রু আপ উইথ মেটাল, মানে আয়রন মেডেন, মেগাডেথ। এটা গ্রু আপ মিনিং মানে ধরো ড্রেসিং ওয়াইজ ওই যেটা হয় 14-15 বয়স থেকে when you become rebellious, so I was Just falling follow back to metal. না ওইটাই, মানে আমাদের কি হয়েছিল বল, আমি তো পুরোপুরি একদম ক্লাসিক্যাল জগতের লোক। যখন আমি ভাবলাম যে আমি ফিউশন করব, তখন আমি তো প্রচুর 8:30, 9:10, হুম। 9:45 এগুলো করতে পারতাম। আমি ফার্স্টেই চিন্তা করলাম, যখন ব্যান্ড চিন্তা করলাম, সেটা একটা ঘটনা থেকে হয়েছিল, যে কোনো কারণেও, সেটা আর বলছি না। এবার আমার মনে হলো যে হ্যাঁ, একটা আমি কিছু করতে চাই, যে শহর জানে আমার প্রথম সব কিছু, তাকে তো প্রথম কিছু দিতে হবে। হুম। তো ওই তাগিদ থেকে আমার মনে হলো একটা ব্যান্ড করা দরকার। আমি ব্যান্ড এই সেন্সিভাস কলেজে বাজাতে গিয়ে দেখছি বা এদের সাথে বেশ ভালো লাগছে। হুম। ক্লাসিক্যালের লোকজন ভালো, কিন্তু এদের সাথে আমার বন্ধুত্ব বেশি হচ্ছে, হুম। ওখানে একটা ডিস্টেন্স আছে। এটা এখানে ভাইবটাও অনেকটা ভাইবটা অন্যরকম। অন্যরকম, বন্ধুত্ব রয়েছে। দুরকম হ্যাঁ, দুরকম। না না, দুরকম আমার দিক থেকে বলছি, আমি তো দুরকম দেখেছি, মানে একদম হ্যাঁ, কাছ থেকে তুমি দেখেছি, একদম ফার্স্ট হ্যান্ড। ফার্স্ট হ্যান্ড হুম। দেখেছি। মানে আমি গিরিজা দেবীর সাথে তখন বাজানো 82 থেকে বাজাচ্ছি, আমি যোগ সাহেব 82, 83 এর সময় বাজানো হয়ে গেছে তখন। আমি তো দেখছি ওইখানে কারা গ্রিন রুমে আসছে, কারা বসছে, হ্যাঁ নমস্কার, ভালো, হ্যাঁ এবার শ্যুটটা একটু ভালো করে, একটু তবলাটা, মানে এসব সিরিয়াস ব্যাপারটা বড় হচ্ছে, ভালো লাগছে। হুম। কিন্তু সেন্সিটাইজ করে যে এদের সাথে যখন আমি জ্যাম করছি, স্মোক অন দ্য ওয়াটার হ্যান ত্যান দুনিয়া, হুম। তো তখন আমার মনে হচ্ছে যে, বা বিটলস, না হার্ড ডেজ নাইট, এই ধরনের রক, মানে নানা রকম, বা কাম টুগেদার, ওই যে না, 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 এই যে এইসব যখন হচ্ছে, আমার তখন তো হেভি লাগছে, আমার এদের সাথে তো হেভি লাগছে, এরা তো ভীষণ মানুষ মনে হচ্ছে, মানে ওদের বুঝতাকি মাফ, মানে কিন্তু আমার মনে হচ্ছে ভীষণ মানে মানুষ accessible লাগছে, মানে বলতে ভীষণ পারো actually। অ্যাক্সেসেবল লাগছে, মানে ওনারা মহামানব, হুম। মানে ক্লাসিক্যালের লোকজন যারা আসবে মহামানব লাগছে তখন, হুম। মানে আর এদের লাগছে মানুষ, মানে চলে এলাম সিগারেট খাচ্ছি, মানে এগুলো আমি ভাবতেই পারি না, আমার মনে নেই তো ছাড়া যাবে না, নেশা হয়ে যাচ্ছে, মানে তো ছাড়া যাবে না। এবার যখন আমার মনে হলো যে আমাদের ক্লাসিক্যাল যে গান বাজনাটাকে, সেটাকে আই হ্যাভ টু মজা করে প্রেজেন্ট করা যায়, কি ফর্মে করবো, তখন এই গ্রুভ টুভগুলো আসতে আরম্ভ করলো। আমার না, আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে এই যারা আমার সেন্সিটাইজ করে, যে বন্ধু বান্ধব যারা ক্লাসিক্যাল থেকে পালায় শুনলে, তাদের একটু ইন্টারেস্টিং করবো। এবং এর আমার ব্যান্ডের নাম ডেফিনেটলি তাল, রিদম অ্যান্ড ত্যান দিয়ে হবে না, কার্মা, দিস ইজ মাই কার্মা। সো উই স্টার্টেড। তার মানে আমার পুরোটা ছিল যে একদম টার্গেটেড অডিয়েন্স ফিট করা, যেখানে বেশি গ্রুভ ওরিয়েন্টেড হবে, কম মানে কম্পোজিশন, বেশি তবলা কম বাজবে, কিন্তু ওভার পাওয়ারিং হবে না, মানে ইটস নট দ্যাট আই এম দ্য বস, আমি এসে গেছি, ওটা হবে না, ইটস এ ব্যান্ড। আমি স্টেজ থেকে নামবো যখন লুকে ধরলাম, লুক হিল্ট, শিবা শুনলাম, ওর আমার কম্পোজিশন শোনালাম, বলে হে বাগা, আই ওয়ান্ট টু প্লে উইথ ইউ, বাগা শুরু হয়ে গেল, অমিত এরা তখন সব ঢুকে গেল, এবং ওদের দেখছি ভালো লাগছে। এবার আমার মনে হলো রাইট ট্র্যাকে আছে। তো এইটাই বলা যে যে একটা সাউন্ড ডিজাইন যদি করা থাকে, এটা আমার মনে হয়েছে, একটা যদি টার্গেটেড অডিয়েন্স আমি মনে করি যে এখান থেকে আমি শুরু করব, শুরুটা, তারপরে তো ক্লাসিক্যালের লোকজনও আমার দলে অনেকটাই এসে গেছে এখন, এত বছর বাজাবার পরে। তো আমি জাস্ট তোকে জিজ্ঞেস করছি, তুই তো
এই ব্যান্ড মুভমেন্টটার মধ্যে ভীষণভাবে তুই ইনভলভ হলি। তুই যখন একটা ওয়েস্টার্ন সেটের সাথে বাজাচ্ছিস, আমি আবার একটুখানি টেকনিক্যাল জায়গায় যাচ্ছি, এবার তুই যখন একটা বাংলা ব্যান্ডের সাথে বাজাচ্ছিস, তোর মেন্টাল সেট আপ কি থাকে? মানে ধরো অমিত দত্তের সাথে বাজাচ্ছিস ফ্র্যাঙ্কলি প্রথম বা এই ধরনের, হ্যাঁ ফ্র্যাঙ্কলি ধরো প্রথম দুটো যদি ছোট ছোট করে উত্তর দিই, ধরো একটা হচ্ছে যে প্রথম দিকে আমি এখন বুঝতে পারি যে আমার রেকর্ড কেউ ভাঙতে পারেনি। অ্যাট ওয়ান পয়েন্ট আই ওয়াজ প্লেইং উইথ 11 ব্যান্ডস অ্যান্ড আর্টিস্ট ইন ক্যালকাটা, কেউ ভাঙতে পারেনি আজ পর্যন্ত। এখন আমি একটা কনসার্ট একদিনের বেশি আরেকটা রিহার্সাল হ্যান্ডেল করতে পারি না। তার মানে তখন কোনোটাই আমি বুঝে বাজাইনি, বুঝলে, মুখস্থ করে বাজাতাম, বিকজ আই ওয়াজ অলসো হাংরি ফর লার্নিং। সো তখন অ্যাপ্রোচিং আ ব্যান্ড আর এখন অ্যাপ্রোচিং এন আর্টিস্ট অনেক ডিফারেন্স। এখন যদি বলো এই কোয়েশ্চেনটার আনসার, এভরি ব্যান্ড ইজ মেড অফ অনেকগুলো ইন্ডিভিজুয়াল দিয়ে তৈরি, তাদের একটা ভাইব আছে এবং তাদের একটা বিশ্বাস আছে যে ডিরেকশনে ধরো ব্যান্ডটা যায়। আই ট্রাই অ্যান্ড ফিট ইন and I try and say what I have to say melodically. For example, আমরা যেমনি করে ধরো when we just started playing, so I was just trying to listen and react. That's all I do now. আরেকটা হচ্ছে তুমি আগে যে কথাটা বলছিলে, আমার জার্নিটা ঠিক উল্টো। মানে ধরো আই স্টার্টেড উইথ দি বাংলা ব্যান্ড মুভমেন্ট, মানে অভিলাষ আমার প্রথম ব্যান্ড। এবং ধরো আমি যদি চন্দ্রবিন্দু আর ভূমি একটা করে শো লাইভ বাজিয়ে দিই, আই প্লেড উইথ অল দ্য বাংলা ব্যান্ডস, আই প্লেড উইথ এভরিওয়ান। কিন্তু তারপরে ধরো সাউন্ডস্কেপ গুলো তো সব আলাদা। হ্যাঁ, কিন্তু কোথাও একটা ধরো দিস ইজ ইন্সপায়ার্ড বাই আইদার রক এন্ড রোল অর আ ডেরিভেটিভ অফ রক এন্ড রোল, মানে সাইকেডেলিয়া হোক, কি ধরো পাঙ্ক হোক, কি ধরো নিউ এজ হোক, ক্যালকুলেশন ওরিয়েন্টেড ধরো নিউ এজ প্রোগ্রেসিভ হোক। কিন্তু সেখান থেকে তোমার, আমি কেন বলছি যে আমার জার্নিটা উল্টো, যে আমার কোয়েস্ট অ্যাট ওয়ান পয়েন্ট ওয়াজ যে আমি একটা আফ্রিকান বেস প্লেয়ারকে দেখে ভালো লাগছে, বিকজ আফ্রিকানদের মতো শোনাচ্ছে। একটা লোক আমেরিকাতে আছে, তাকে আমেরিকান লাগছে, আমাকে কেন একটা আমেরিকান বা আফ্রিকান বেস প্লেয়ার মতো শুনতে হবে? তো তোমার যেমনি তুমি ইউ কেম ইনটু দ্য ব্যান্ড থিং, সো আই স্টার্টেড টেকিং লেসন্স, দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই। বাট দ্য কি টু দ্যাট ওয়াজ ফিউশন কনসার্ট, যেটা আমি দেখেছি বা পার্টিসিপেট করেছি সবার সঙ্গে ধরো। সো আমার ওই মানে আমার খিদেটাই অন্য। সো এবার আমার পার্সপেক্টিভটাও একদম আলাদা। মানে ধরো কচুদা অমিতদা আমার জীবনে না থাকলে আমি হয়তো, হ্যাঁ, একটু ওদের কন্ট্রিবিউশনটা বল। পুরোটাই আই হ্যাভ টু সেটস অফ প্যারেন্টস। আমার বায়োলজিক্যাল প্যারেন্ট হচ্ছে তন্ময় নাগ চৌধুরী আর মৈত্রী নাগ চৌধুরী। আমার অন্য প্যারেন্ট, আমার প্রথম দুজন গুরু হচ্ছে মনোজিৎ দত্ত আর অমিত দত্ত। তারপরে তন্ময়দা আছে, চিত্রজি আছে, বিশ্বেশজি আছে। বিশ্বেশজির কাছে আমি চেন্নাইতে ধরো 6 বছরের মতো শিখেছি ওখানে। প্লাস আমি জানতামই না যে উনি ওনার একটা বেস গিটার, আমি উত্তরাধিকার সূত্রে ওটা আমার কাছে কলকাতায় আছে। আই হ্যাভ ওয়ান অফ হিজ বেসিস। প্রত্যুষদার কাছে আমি শিখেছি, কুমারদার কাছে ধরো গান শিখেছি। সো আমি ধরো এই প্রত্যেকের কাছেই ধরো আমি গান শিখতে গেছি, কিন্তু আমি গান গাইতে না। বিকজ বিদেশে ধরো যারা পিয়ানো বাজায় তাদের তো পারফেক্ট পিচ ট্রেনিং হয়, এবং অল পারকাশনিস্ট নিড রিদম ইনস্ট্রুমেন্ট ট্রেনিং অ্যান্ড অল রিদম প্লেয়ার্স নিড আ পারকাশন ট্রেনিং। যেমনি আমাদের এখানে ওই ফোর্থ ডিমেনশন যখন বাড়ার পুরো শোটা গ্যারি আসবে, পিয়ানো বাজালো গিয়ে দৌড়ে গিয়ে কি ভয়ঙ্কর গডজিলার মতো ড্রামসোল বাজিয়ে আবার ফিরলো বাজতে। সো দে হ্যাভ, আমাদের তো সেটা না। আমাদের ধরো অনেকটাই মানে ওয়েস্টার্ন মিউজিক ট্রেনিং আর সাচ কলকাতায় কি ইন্ডিয়াতে খুব রিসেন্টলি শুরু হয়েছে। সো আমি যদি 95 সালে বলি, তখন হচ্ছে ধরো তোমাদের একটা কনসার্ট দেখছি বা কোনো ক্লাসিক্যাল কনসার্ট দেখছি, বা বাবা ধরো কিছু ক্যাসেট কিনে দিচ্ছে আমাকে, আমি গিয়ে কিনছি, সেটা প্রিভিলেজ। এখন যেমনি ফট করে একটা ইউটিউবে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু একটা আর্টিস্টকে স্টাডি করা যায়, এই যে ভাইব বলছো। সো উই কুড চুজ যে আমার মাইকেল জ্যাকসনের ভাইবটা ভালো লাগছে। এখন মাইকেল জ্যাকসনের পরে আরো 5টা আর্টিস্ট এসে মাইকেল জ্যাকসন ভুলে যাবো আমি। দিস ইজ দ্য প্রবলেম উইথ দি ইনফরমেশন এক্সপ্লোজন অলসো। বাট আই চোজ যে আমি চেন্নাইতে গিয়ে থাকবো, আমি ওখানে খেতে ভালোই লাগছে খাওয়া দাওয়া করতে। এবার কেন গেছিলি চেন্নাইতে? টু লার্ন কার্নাটিক ক্লাসিক্যাল। কানাডা কি রিদম না পুরো? আমি বিশ্বজিৎ কাছে, আমি ধরো অলরেডি তখন শেখরজি নাম বলে গেছি, সরি, বিদ্বানী শেখর। সো শেখরজির কাছে অলরেডি আমি তখন তালের তালিম নিচ্ছি। আমি ধরো আমার প্রথম ফিউশন বাজানো হচ্ছে ময়ূকের সঙ্গে, টাইম ট্রাভেল বলে ছিল। রায়ন বলে একজন সাবিরজির একজন স্টুডেন্ট ছিল, এখনো রায়নের সঙ্গে খুব মাঝে মাঝে তোমার দেখা হয়। তারপরে যখন তালতন্ত্রতে প্রথম 1 বছর আমি বুঝলাম যে আমি মাঝ সমুদ্রে পড়ে গেছি জাস্ট অ্যাকচুয়ালি। আগে শুনেছি ধর অবভিয়াসলি, মানে ভারতীয় হিসেবে আমার প্রথম ফিউশন অ্যালবাম আমার বাবা সাপ্তি নিজে শুনতো, সেটা একটা। কিন্তু আমার মন টেনে নিয়েছিল কনভারসেশনস, বিকজ ধরো ইট ওয়াজ অলসো আ পার্ট অফ দ্য, লাইক ইট ওয়াজ নট পপ মিউজিক,
It was something much, তুমি যেমনি বলছো, like a superhuman version of pop music ওই অ্যালবামটা। যে কিন্তু and legendary musicians also, মানে ধরো বিলি কয়েন আছে মোস্ট প্রবাবলি, Billy Corgan, yes, yes. so they're legendary artists, ওই স্টিফেন ক্রেপেলি, হ্যাঁ। সুব্রমণিয়াম যে এটা ওটা Billy Corgan বাজে। ওই মানে ধরো আই দ্যাটস দ্য রিজন ওয়াই। এবং এখন গিয়ে it will sound funny, I have the same feeling in every band না as এখানে long আমি- as it's honest. হ্যাঁ, এখানে তুই মানে আমরা সবাইকে প্রশ্ন করতে পারি এখানে, কিন্তু আমি পডকাস্ট না, আমি As জানি long as তো, it's আমি honest, যেই সময় ওই ধরো আনন্দটার বেশি কিছু ম্যাটার করে না, জানো তো? হ্যাঁ মানে ও যে কথাটা বলছে, ও যেরকম জায়গা থেকে, মানে ও বাংলা ব্যান্ড থেকে, তারপরে ও যেভাবে নিজেকে এক্সপ্যান্ড করে আপগ্রেড করেছে, I don't এবং think so. অনেকে বলে শেখার কোনো প্রয়োজন নেই, আমি মনে করি যে শেখার প্রয়োজন হ্যাঁ। আছে, না শিখলে হবে না। এবং ও সেটা হয়তো আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ও অনেক কিছু এ করে, ও ধরো ও চেন্নাইতে গিয়েছে, আমি কিন্তু যাইনি। আমি কুমারদার কাছে গেছি, গৌতমদার কাছে গেছি, ধরো একটা বাউল সঙ্গ আছে দীর্ঘদিন। অনেক বাউল বছরের, সঙ্গটা আমার তাহলে ছেলেবেলা থেকে ছিল, তাহলে সেটা একদম ছেলেবেলা থেকে ছিল। সেটাও মানে তো ওই শিক্ষাই কাঁচা জিনিসটা, মানে অ্যাকচুয়ালি ধর। মানে তখন গান গাইবো এরকম তো কোনোদিন ভাবেনি, অবলীলায় গাইতাম, ওরাও গাইতো, ওদের সঙ্গে সঙ্গে সুর মিলাতাম, হ্যাঁ। পারতাম কখনো পারতাম না, এরকম একটা জায়গা থেকে, সেটা একদম ছেলেবেলা থেকে। আর বাম্পি যেটা হয়েছে, বাম্পি জিনিসটাকে এমনভাবে শিখেছে, আর ছেলেবেলা যেটা বাম্পি একটা সময় থেকে ও গান বাজনাতে ঢুকে গেছে, ও শিখতে আরম্ভ করেছে। আমি শিখতে আরম্ভ করেছি যখন আমি কলেজ পাস আউট হচ্ছি, সেই রকম একটা সময় থেকে। তার আগে কার পর্যন্ত কাছে কিন্তু শিখেছিস? হারমোনিয়াম ধরো মার থেকে করেছি, মানে মাই শিখিয়েছে। তো আমার সেই হারমোনিয়াম সেই সময় দাঁড়িয়ে মার বকাবকিও আমার কাজে লাগেনি। আমি একটু স্পোর্টস অ্যান্ড গেমস, আমি স্পোর্টস অ্যান্ড গেমসের দিকে বেশি আমার ঝোঁক ছিল। কিন্তু বাড়িতে গানের একটা মহল ছিল, মা গাইতো কখনো কখনো, আর রেকর্ড প্লেয়ার এবং ক্যাসেটস, এইগুলো রেডিও সারাদিন চলতো। এই মাহলটা তো আমিও পেয়েছি। সারাদিন আমার গানের কাছে সারাদিন কিছু একটা বাজতে হবে, মানে কিছু না কিছু বাজবে। আমি সারা রাত ঘুমোই, আমার পাশে একটা মানে তো হয় তানপুরা, না হলে কোনো গান, কোনো একটা কিছু আমার পছন্দের, হয় পিঙ্ক ফ্লয়েড চালিয়ে দিলাম, ওই লুপেই চলতে এটা থাকবে। তখন তোর বয়স কিরকম? একদম ছেলেবেলা থেকে। তখন আমার জ্ঞানের তোর বাড়িতে এলো কি করে? হ্যাঁ? কে শুনতো? না এখনের কথা বলছি, এখন এখন কোনো না কোনো। তখন আমি লতা মঙ্গেশকরের গান শুনছি, তখন মা চালাচ্ছে, আমরা মাঝ রাত অব্দি গান শুনছি, কি গান শুনতে শুনতে আসছিলাম বল কোন গাড়িতে, পথে যে চলি, হ্যাঁ। কোন কথা যে বলি, মানে ওই ধরো বড় ওই বড় ধরনের মিত্রের গান, যেগুলো শ্যামল মিত্রের গান, হ্যাঁ। হৈমন্তী পিসির গান, নির্মলা মিশ্রের গান। আমি বড় হয়েছি কিন্তু এই গান শুনি। এই গানগুলো আমি অনেক পরে এই গিয়ে গানগুলো কখনো introduce গাইতে হলাম। ইচ্ছা হয়নি? না গো, আমরা বলাবলি করে এটা নিয়ে, কিন্তু মানে we don't have the scope for that। মানে ধরো ওই গাইতেই পারি গান, গানের মন ইন্দ্রধুন, আমি যদি কোনোদিন ওইটা বেশি বাজাতে পারি, that day I would consider myself as a, আমি ছোটবেলা ডা ডা আর উনি এমন করে গেয়েছে, তো এটা নিয়ে এটা তো আমি আরো হাইব্রিড এক্সেস রিহার্সালে যাচ্ছি, দুজনে গাইতে গাইতে যাচ্ছি বাবা কি না মানে এই গানগুলো খুব সঙ্গী ছিল আমার ছেলেবেলা থেকে। আমারও। তারপরে আমি কি বলবো, আমি খেলাধুলো করতে একদম প্রফেশনালি, খেলতে গেলে যা করতে হয় সেই সব জিনিসপত্র আমাদের গড়ফা সবুজ সঙ্গে আমি প্র্যাকটিস করতাম। তারপরে ফলোড বাই যাদবপুর ইউনিভার্সিটি, এবং যেখানে যেতে হয়। তুই যাদবপুরে পড়াশোনা করেছিস? না আমি সাউথ সিটি কলেজে ছাত্র, ক্যালকাটা ইউনিভার্সিটি। খালপাড়ে আড্ডা মারতে যেতিস? খালপাড় নয়, ঝিলপাড়। কারেকশন ঝিলপাড় লেজ। যাদবপুরে একটা মানে ডেফিনেটলি একটা আখড়া দারুণ ছিল। আড্ডা ছিল। আখড়া? হ্যাঁ আখড়া ছিল। ওটা আমাদের কলেজের সময়ও ছিল। হ্যাঁ মানে যাদবপুরে হ্যান্ডেড ডাউন এখন একটু by অন্যরকম হয়ে গেছে, generations। কিন্তু তখন একটা মহল ছিল। মানে আমরা এখন হয়তো আছে, যাই না এখন, কিন্তু সেই সময়টায় হয় নাটক হচ্ছে, বা একটা নাটকের গান তৈরি হচ্ছে, বা গান বাজনা নিয়ে হচ্ছে, তখন সবাই এই বাংলা ব্যান্ডগুলো একটু করে দেখা যাচ্ছে, একসাথে বসে ওই গানগুলোই করা হচ্ছে। মানে তার হারমোনি কি হবে না হবে সেগুলো ওই একসাথে বসে সবাই করছে। ওই সময়কার একটা গান, জাস্ট এককলি গান ও বাজা, ওই সময়কার আমি ধরতে চাইছি সময়টা। নোয়া গাই।
আষাঢ়ে মেঘটি গল্পতে থাকি না আজ আর অল্পতে, দু চোখে অসীম শূন্যতা ঘিরে ধরেছে হীনমন্যতা। তোমার নৌকায় আমি, তোমার নৌকায় আমি, শেষ হাসি হেসেছি, শেষ ভালোবেসেছি, শেষ হাসি হেসেছি, শেষ ভালোবেসেছি, যাবো তোমার নৌকায় আমি, তোমার নৌকায় আমি। দেব শিশু পরীরা জড়ায়ু উঠছে প্রাণশীরা, খোঁজে কিসে জন্মতা আছে জেনেও জনহীনতা। তোমার নৌকায় আমি, তোমার নৌকায় আমি, শেষ আলো জেলেছি, শেষ হতে বেসেছি, শেষ আলো জেলেছি, শেষ হতে বেসেছি, যাবো তোমার নৌকায় আমি, তোমার নৌকায় আমি, তোমার নৌকায় আমি, আমি তোমার নৌকায় আমি। জয় হোক, জয় হোক, দারুণ দারুণ। তা এই যে তুই একটা জিনিস আমাকে কটা বল, এই যে মানে গান বাজনার দুটো জিনিস আমি তোদের কাছ থেকে জানতে চাইছি। একটা হচ্ছে গুরু, হাউ ইম্পর্টেন্ট ইজ গুরু আমার তোদের তোদের ধরনের মিউজিকের জন্য, আর সেই গুরুটার চরিত্র কি হবে? মানে আমাদের একরকম, আমাদের সিনটা একলব্যর মতো কিন্তু অনেকটা, বিকজ আমাদের যারা যারা প্রথম থেকে গুরু তারা কেউ আমাদের দেশের নন। মানে ধরো বিদেশি মিউজিক, ফর এক্সাম্পল ধরো তুমি যেমনি বলছো যে পিঙ্ক ফ্লয়েড কিংবা হার্ড ডেজ নাইট ওয়াজ এনজয়েবল, সো উই আর মাচ ইয়াঙ্গার অবভিয়াসলি এট দ্যাট পয়েন্ট। সো আমরা যখন বড় হয়েছি সেটার একটু ভান্ডারটা আর একটু বেড়েছে, দিয়ে তার মধ্যে ধরো R&B এসছে, মানে মাইকেল জ্যাকসন হয়ে গেছে তার মধ্যে। হ্যাঁ, সো সেদিক ধরো আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে আমি যাদের যাদেরই নাম তখন বললাম, হ্যাঁ এরা আমাদের ইন্সপায়ার করেছে, বাট এদের আমি ওইভাবে একটা জাস্ট গুরু বলতে পারছি না। ওই- আমি গুরু বলতে মিউজিক্যাল গুরু, আমি ওই জন্যই একলব্যর সিনটা বলছি, বিকজ হ্যাঁ, ধরো তোরা কিভাবে গুরুটা idolize- আমরা এইভাবে গুরুটা দেখিনি। মানে আমি আমার ফর্ম যে তবলা নিয়ে বলি, হ্যাঁ আমি তবলা তো প্রচুর লোক শুনেছি, কিন্তু গুরু বলতে
দেখ আমাদের কি হয়, এটা একটা জিনিস শেয়ার করি, আমার ছাত্রদের সাথে বলি, আমি তো সবার নামে খুব প্রশংসা করি, তখন আমাকে জিজ্ঞেস করে গুরুজি আপনার গুরু কি? আমি তখন বলছি আমার গুরু হচ্ছে একজনই, যে আমাকে হাতে ধরিয়ে তবলাটা শিখিয়েছে, আর বাকিটা তবলার ক্ষেত্রে বাকিটা গুরু স্থানীয়। আচ্ছা, মানে আমার কাছে এটা ক্লিয়ার, মানে আই ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই জাকির হুসেন জি, মানে ওনার চিন্তা, ওনার সব কিছু, কিন্তু উনি আমার গুরু নন, উনি আমার গুরু স্থানীয়, মানে পাগলের মতন ফলো করেছি। কিন্তু আমাকে যে তবলা যিনি শিখিয়েছেন, যিনি যার কাছে বসে আমি, যার চরণে বসে আমি তবলা শিখেছি পণ্ডিত স্বপন জন্য, আমার গুরু একটাই, একজনই আমার গুরু, আর বাকিরা গুরু স্থানীয়। এটা আমাদের এইভাবে আমরা হয়েছে, মানে উই আর ব্রট আপ লাইক দ্যাট। তোদের পার্সপেক্টিভটা জানতে চাই। আমার পার্সপেক্টিভে ধরো আই হ্যাভ নেভার হ্যাড আ বেস টিচার, মানে যদি গুরু তুমি বলো, আমার আন্ডারস্ট্যান্ডিং এ বেস একটা তো উভচর প্রাণী, অ্যামফিবিয়ান ইনস্ট্রুমেন্ট, এবং এটা ধরো জলটা যদি আমি মেলোডি বলি আর ডাঙাটা যদি আমি রিদম বলি, সেরকম করে আমার হাতে করি। এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব ইনক্রেডিবল পার্সোনালিটি, তার মধ্যে অমিত দা আছে প্রথম, ধরো কচুদা আছে, তন্ময়দা আছে, শেখরজি আছে, বিশ্বেশজি আছে, প্রত্যুষদা আছে, কুমারদা আছে, মাধবচারীর কাছে আমি কিছুটা শিখেছি কয়েকদিন। কিন্তু অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট বেস ডিরেক্টলি আমার কাছে কিন্তু গুরুস্থানীয় বলতে তাই, ইফ ইউ রিয়েলি আস্ক মি। এবং সেটাই দেখো যে এই 6 জন হচ্ছে 6টা জগৎ থেকে আসেন। সো অ্যাজ আ রেজাল্ট আই হ্যাড টু বি হাইব্রিড, আই হ্যাড টু বিকাম হাইব্রিড। এবং পরে ধরো যখন কানাইদা কিংবা রাধেশ্যামদা এদের সঙ্গে যখন দেখা হচ্ছে, এরা যে তত্ত্ব নিয়ে কথা বলছেন সেটা একই রকমই ভারী। কিন্তু দেখ আমি একটু বলি এখানে, মানে বিং কি যেন বলে হ্যান্ডস, না আমাদের তো হ্যান্ডস বলা হয় বাবু, এটা নিয়ে তো যারা বলে তাদেরকে না না বলতে তো হবে, বলতে তো হবে, বলেই যাবো। সেটা খুব অপমানজনক লাগে আমার ক্ষেত্রে দাঁড়িয়ে, এটা খুব অপমানজনক লাগে। দেখো এরকম অনেক জায়গায় তুমি যেটা বলছো এটা ফ্যাক্ট, অনেক জায়গায় এরকমও হয়, মানে কি বলবো, মানে আমার জন্য একটা পরিপাটি ঘর দিয়েছে, আর ওদেরকে হ্যান্ডস বলে ওদেরকে একটা মানে যা হোক তা হোক একটা ব্যবস্থা করছে। আমি স্ট্রেট, আমি যেখানে থাকবো ওরাও সেখানে থাকবে, হলে শো হবে, না হলে শো হবে না। পরিষ্কার কথা, যদি বুঝতে পারো একটা হাত বুঝে নাও, না হলে হবে না, না হলে হবে না। মানে এইটাকে ভাঙতে হবে। এই যে আমরা এই যে হাসছি, হ্যান্ডস বলে হাসছি, এটা হাসির ব্যাপার নয়। না কি বলতো, আমি একটা জিনিস বুঝি না, আমি বলে বলে ক্লান্ত হয়ে যাচ্ছি এবং বলেই যাবো, তাতে আমাকে অনেকে ভুল বোঝে, আমি কেয়ার করি না। আমি একটা জিনিস খুব স্ট্রংলি মনে করি, মানে সেটা তুই ইউ বিং মাউথ, তুই বুঝতে পারবি, আমি তোকে যদি মাউথ বলি তো ভালো লাগবে, আমার হ্যান্ডস বলছিস, সেটা তো নয়। তা আমার কথা হচ্ছে যে একটা খুব খারাপ গান বাজনা, মানে যে গাইছে সব খুব খারাপ গাইছে, সেই গান বাজনাটাকেও কিন্তু গ্রহণযোগ্যতায় পৌঁছে যেতে পারে ওই হ্যান্ডস। খুব দারুণ গাইছে, সেই গান বাজনাটাকে সত্যনাশ করে দিতে পারে ওই হ্যান্ডস। তার মানে একটা হ্যান্ডস এর এতটাই জোর, মানে সে আমাকে দিচ্ছে বলে আমি গানটা গাইতে পারছি, সেই মুহূর্তে দাঁড়িয়ে সেটা যে হ্যান্ডস বলছে তার বোঝবার ক্ষমতা নেই, সে সেই জায়গায় সেটা সে বোঝেই না। এই যে এখন নোয়ার নৌকায় আমি আর বাম্পি বাজালো একটা বেস গিটার, এই বেস গিটারটা ও বাজাচ্ছে তো, কিন্তু মাথার মধ্যে তো চলছে সব ইনস্ট্রুমেন্ট। না কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ধর আমি বলছি, এটা আমি যন্ত্র দিয়েই বলছি, আজকে ধর ও বাজাচ্ছে কিছু একটা, তুই নোয়াটা কি জান গানটা, নোয়ার নৌকায় আমি গাই, হ্যাঁ, তো এই গানটা ধর ও বাজাচ্ছে, আবার আরেকজন বেস প্লেয়ার ইয়াং সে বাজাচ্ছে, তোর রিপ্রেজেন্টেশন, তোর রেন্ডিশনটা ডিফারেন্স হবে না, তোর গাওয়াটা ডিফারেন্স হবে। তো আমি সেটা বলছি যে আমার সবসময় মনে হয় যে অ্যাডাপ্টেবিলিটিটা কিন্তু যে সিঙ্গার, তাকেও তো সেভাবে করতে হবে, যে আজকে আমার পাশে কে আছে, ডান দিকে বাম্পি, বা দিকে কিবোর্ড, ওই মানে সব তাগড়া, আমার গানটা কিন্তু ওরকম হবে। এই ফিলিংটা তোর হয় যে ওই হ্যান্ডসদের জন্য তোর গান বাজনাটারও জোর বাড়ছে, গাইতে ইচ্ছা করছে ভালো। একজন ভালো বাজিয়ে যদি তোমার পাশে থাকে, তোমার মানে একজন ভালো মিউজিশিয়ান যদি তোমার পাশে থাকে, তাহলে তুমি জানবে যে সেটা তোমাদের ওই যে ব্যান্ডটা সেখানটাতে বাজাচ্ছে, সেই ব্যান্ডটা আপগ্রেড হচ্ছে না, আমি সেটা তো সাউন্ড ওয়াইজ আপগ্রেড হচ্ছে, কারণ ওই ভালো বাজনাটা প্রয়োজন। সেই ভালো বাজনাটা তো সকলের কাছ থেকে আমি এক্সপেক্ট করতে পারি না, কিন্তু এখানে কারোর ক্ষেত্রে হয় যে ওই বাজনাটা এমন একটা বাজনা বাজে, ধরো অমিত দা,
ধরো তোমার সঙ্গে শো করতে গিয়ে আমি তো অমিত দা এমন সোলো বাজিয়েছে, আমি মুগ্ধ হয়ে সোলো শুনতে শুনতে আমি গানে ঢুকতে ভুলে গেছি। আমি গানে ঢুকতে ভুলে গেছি, চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। তারপরে আবার অমিত দা আবার মানে সেখান থেকেই অমিত দা আবার আমাকে নিয়ে গিয়ে আমাকে গানে ঢুকিয়ে দিল। না আমি এটাই বলছি যে মানে এই মানুষগুলো তো আমি রিয়েল টাইম এই সিচুয়েশনটা আমি ফেস করেছি। ধরো তার কারণ হচ্ছে ফর গ্রেটার পার্ট অফ মাই ক্যারিয়ার ইন দ্য বিগিনিং আমি বাবুল সুপ্রিয়, শ্রেয়া ঘোষাল, বিনোদ রাঠোর, আমি ক্যামেরায় বলে দিচ্ছি তোমাকে, দাঁড়াও, সুদেশ ভোসলে, সপ্তক কেকা, অনেকের শো বাজিয়েছি। এবং যে সময় ধরো আমি হয়তো সাবরেসেলসে কি তো অলরেডি হয়তো ওরিয়েন্ট এক্সপ্রেসে বাজাচ্ছি, তখন গিয়ে আমার মনে আছে একবার ইন্দ্রর পাড়ায় বাজাতে গেছি, হ্যাঁ, বিনোদ রাঠোরেরই শো ওই ওখানে, অ্যান্ড আই ওয়াজ ওয়ারিং ব্ল্যাক অ্যান্ড হ্যান্ডস, যেটা তুমি বলছো। আই হ্যাভ বিন থ্রু দ্যাট ট্রিটমেন্ট। ইট ডাজন্ট ম্যাটার, মানে ইট নেভার ম্যাটার টু তোর মি। ম্যাটার না, কিন্তু আমার তো ম্যাটার করে, আমার 100% ম্যাটার করে, আমার কাছে ম্যাটার করে করতো একটা সময়। তুই যেটা বললি যে আরে ভাই আমরা বাজিয়ে প্রোগ্রামটা কোন জায়গায় করছি, আমাদের পাঠিয়ে দিল অন্য। বাট দেয়ার ইজ আ ডিফারেন্স দাদা। হ্যাঁ, এই ডিফারেন্সটা হওয়া উচিত। এটা আমরা ফেস করি। এটা ব্যাপারটা হচ্ছে যে ধরুন উইথ অল ডিউ রেসপেক্ট, যারা আপনারা ক্লাসিক্যাল বাজান, ধরুন তবলা নিয়ে যদি বলি, যারা আপনারা বাজান, ইউ আর অলসো নোটেড অ্যাজ সোলোইস্ট, বাট আ লট অফ আর্টিস্ট দে ডিসাইড টু কম্প্রোমাইজ অ্যান্ড মেক মানি and become accompanists, যেটা আপনি বলছেন accompanists। হ্যাঁ, সো যদি ধরুন প্রত্যেক বাড়িতে মাইন্ডসেট থাকে প্রত্যেকটা জিনিস, আমি যেভাবে ধরো but they are fantastic musicians, they are, of course they are, তাদের হ্যান্ডস বলা হবে কেন? আমার প্রশ্ন হচ্ছে তারাই, মানে সেটাই বলছি, আজকে ওর সাথে যারা বাজাচ্ছে ওর সাথে তো পণ্ডিত কিশোর, আমার মনে হয় এই জিনিসটা আজকে derogatory, frankly ভাঙছে, ডেফিনেটলি বলতে হবে। এই কারণ একজন আমারই বন্ধু, সে আমার থেকে বেশি ট্যালেন্টেড দেখতে পাচ্ছি, সে আমার সঙ্গে ব্যান্ড করছে, আমার ব্যান্ডের সাউন্ডটা ও আমার সঙ্গে বাজাচ্ছে বলে আমি গানটা বেটার গাইতে পারছি। সামবডি এলসেস হয়তো সেইখানটা এসে বাজাতেই পারে, কিন্তু আমার ব্যান্ডটা ওই জায়গাটাতে যাবে না। আমার বন্ধুটা ও ভালো করে শিখে, যেরকম তুমি বলে গুরুর কাছ থেকে শিখেছে, ও বাজাচ্ছে, ও আমার সঙ্গে বাজাচ্ছে বলে আমিও ভালো আমার জিনিসটা দিতে পারছি। ও যত আমাকে দিচ্ছে, আই কন্ট্যাক্ট হচ্ছে, চল মানে একটা হয়তো ব্যান্ডে, সেটা হচ্ছে অটোমেটিক্যালি পারফরমেন্সটা ভালো হচ্ছে। এইটাই হ্যাঁ, তো এখানে আমি যতটা ইম্পর্টেন্ট, আমার সঙ্গে যে ছেলেটা গিটার বাজায়, পিয়ানো বাজায়, ড্রামস বাজায়, তারা ইকুয়ালি ইম্পর্টেন্ট, অফকোর্স ইকুয়ালি কি বলতো, ইম্পর্টেন্ট। তোরা সেটা বুঝতে পারছিস পটা, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে আজকাল, তুই তো বুঝতে পারছিস, বোঝাই যাচ্ছে, তুই তো একটা অন্যভাবে বড় হয়েছিস, তোরা সবাই, কিন্তু যারা সামনে আছেন বা যারা সংস্থাপক, অর্গানাইজার্স, তাদের দেখবি যে পটাদা এসে গেছেন, আপনার হ্যান্ডস কই, আমি তাদের জন্য বলছি যে তারা এবার সেইটা আপনারা বলাটা একটু কমান, তারা আস্তে আস্তে বোধহয় বুঝতে পারছে, আস্তে আস্তে গুগলে দেখে নিন, ইউটিউব আছে, দেখে নিন, বুঝতে পারবেন। নাও ইটস ইজি, ইটস অন ইওর ফোন। না সেই টাইমটা দেবে। আজকে 2026 সালে যে বা যারা এই ধরনের কথা বা উক্তি ছুড়ে দেয় আমাদের দিকে, মানে তাদেরকে কি বলবো, তারা আমি বাইপাস করে বেরিয়ে যাই, তাদেরকে মানে ওই আর কি ক্ষমা করে দেওয়া উচিত। তখন মাথা গরমটা না করে শোটার কথা ভাবা উচিত, কারণ ফলোড বাই ওই শোটাই করতে হবে, কিছু করার নেই, টাকা পয়সা নিয়ে নিয়েছি। হ্যাঁ, নিজেদের মধ্যে একটু হাসাহাসি করে, নিজেদের একটু মানে আমাদের তো অনেক ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজে নিজেদের মধ্যে একটু চাটাচাটি করে চলে আসলেই যথেষ্ট বেটার। আমার মনে হয় আমি না এখন আর এইটা আলাদা করে বলতে চাই না, এই যারা এটা ভাবে, মানে তারা কিভাবে ভাবে, মানে তাদের একটু অন্তত গান বাজনার প্রতি ভালোবাসা থাকলে কেউ এই কথাগুলো বলতে পারে না। সেটাই ভীষণ দুঃখ দিচ্ছে। ইন্টারনেট ওয়ার্ল্ড, ইট উইল গেট বেটার। হ্যাঁ, না আরেকটা জিনিস, এবার আমি অন্য জায়গায় যাই, সেটা হচ্ছে এই যে শিক্ষা দীক্ষার ব্যাপারটা, যেটা গুরু হলো, ওই জায়গাটা থেকে একটু সরে গেলাম এদিকে, আবার ওখানে ফিরে যাচ্ছি। কারণ ওটা আমি সবসময় মনে করে এসেছি যে শেখাটা জরুরি, এবং শিখলে অনেক পরিধি বাড়ে, এক্সপ্যান্ড, চিন্তা বাড়ে, শেখার নানা রকম বহর আছে, প্রসেস আছে, যেটা তুই বললি, তুই এত কিছু শিখেছিস। আমি যেরকম ধর একটা জিনিস বাজাচ্ছি, তুই দেখবি এটার মধ্যে অন্য শিক্ষা আছে, কিন্তু এটার মধ্যে আসল যন্ত্র শিক্ষাটাই নেই। আমি জাস্ট একটা প্যাটার্ন তোকে বাজিয়ে শোনাচ্ছি, এটাকে তুই কি বলবি? ধর তুই একটা গ্রুপ নে,
এবার এই যেটা হলো, হ্যাঁ। ও যে যন্ত্রটা বাজালো হুম। বেস গিটার, ওটা ও কিন্তু শিখেছে, হ্যাঁ। আমি কিন্তু শিখিনি। আমি এই যন্ত্রটা কিন্তু শিখিনি, যেটা আমি কিন্তু তুমি- বাজালাম না। বলি তোকে, তোদের মতামত জানতে চাইছি। এইটা যখন আমি কচুকে সাথে, আমার ভীষণ বন্ধু, আমরা একসাথে প্রচুর প্রোগ্রাম করেছি। আমি যখন ওর সাথে মাঝে মাঝে এই যন্ত্র নিয়ে আমি করতাম, আমি বললাম কিরকম লাগছে। আর কচু তো ভেরি গুড, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট, ইউনো, মানে তুমি তোমার মতন করে করছো, কিন্তু এটা যদি মানে এটাকে ঠিক আমি বলতে পারছি না যে এটা একটা জেম্বে বাজছে। আচ্ছা, দ্যাট ওয়ে আচ্ছা। বলছো। শোন 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 শোন, না না, মানে কেন আমি শুনিয়ে নিজের অক্ষমতাটাকে তোদের সামনে জাহির করছি, এবং আনন্দের সাথে জাহির করছি যে আমি কিন্তু একটু শিখিনি। আমি না শিখে আমি নানা রকম এদিক ওদিক যা শুনেছি চেম্বে প্লেয়ারদের, তুই যেটা বললি, শুনেছি, শুনে 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 তার সাথে কিছু আমার তবলা করে একটা জগা খিচুড়ি, একটা সুন্দর খিচুড়ি করে তোদের সামনে পেশ করলাম। সেটা প্রচুর লোকের ভাল লাগছে, সেটা একটা হলো, সেটা হলো। কিন্তু সেটা যারা অথেন্টিক আছে, যেরকম আমাকে অমিতের সাথে এই ব্যাপার নিয়ে আমার অনেক কথা হয়েছে, যে আজকে আর.ডি. বর্মনজির সাথে যারা স্যাক্সোফোন বাজায় তারা প্রথিত যশা, মানে আমি কান ধরছি মানে বুঝতেই পারছি, দে আর গ্রেটস। মনোহর সিংজি থেকে আরম্ভ করে কি কি পার্ট বাজিয়েছে। অমিতের সাথে কথা হয়েছিল, আমি বলছি দে আর গ্রেটস, বাট টু মি দে আর নট saxophone players. They are very good, but they are Bollywoodish saxophone player. If you, মানে তুমি যদি বলো এটা মানে স্যাক্সোফোন মানে ওয়েস্টার্ন যে স্যাক্সোফোন ইনস্ট্রুমেন্টটা তো একটা অরিজিন আছে, আজকে বেসে অনেক কিছু করতে পারে, কিন্তু ওইটাকে একদম ফুল ইগনোর করে যদি ও বাজায়, তাহলে যারা আছে তারা বলবে একটা অন্যরকম হলো। যেটা এখানে গাবু বলে গেছে যে আমাকে লোকে ভালোবাসে বিকজ আমি ড্রামস বাজাই, কিন্তু আমি অন্যরকম করে বাজাই, and I fully respect his views. কিন্তু তোরা কি এটা মনে করিস না যে একটা যন্ত্রের কালার, অফকোর্স ফর এক্সাম্পল ধরো যন্ত্রের একটা কালার আছে, ডেফিনেটলি আছে। তুই আজকে যে বলতে দে, তুই আজকে যে ফোক যখন গাইবি, ফোকিশ যখন রক মিউজিকে, তুই মনে করবি যে আমি আমার যে ফোক শেখাটা, আমার যেটা শিখেছি সেইটার এলিমেন্টটা থাকবে, তার উপরে আমি এটা রকিশ করবো না, ইট উইল বি অল রক অ্যান্ড নাথিং ফোক। ইনফ্যাক্ট ইওর টেক্সচার ইজ লাইক দ্যাট। তোর টেক্সচারটা বিকজ তুই বাবু সঙ্গ করেছিস, এটা অন্য কেউ করতে পারলো না কেন? আজকে ওয়াই পটা ইজ ডিফারেন্ট টু মি, তুই গাইলেই মনে হয় তুই ঢুকে গেলি, তুই ওর মধ্যে ঢুকে গেছিস, বিকজ তোর মধ্যে একটা অদ্ভুত বাউলিশ ব্যাপার আছে, বিকজ তুই সঙ্গ করেছিস। আজকে আমার এখানে এসেই যে পার্বতী মা বলে গেলেন সঙ্গ করতে হবে, গুরু সঙ্গ করতে হবে। আমি এবছরও জয়দেব গেছি, হ্যাঁ, ওকে ইনফ্যাক্ট বলেছিলাম চল, তো এইটা মানে কি তোকে ওটা টানছে, কিছু গান শুনলাম, কিছু গান করলাম, এবং শুধু গান শেখা নয় গো, ওরা ওদের যাপনটাও, এই যাপনে আসবো, যাপনটা আমি আসবো, ব্যাপার শেখার জায়গা। যেরকম মানে দাদা যেরকম বলছিল, যেটা যে গুরুর মানে কাছে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। আমি তো নিজে বলবো যে ধরো আমি তো ব্যাডমিন্টন খেলতাম, প্রফেশনালি খেলতাম, এবং আমার সেই জায়গাটা এখনো পর্যন্ত খুব ভালো লাগে। পারলেই আমার মনে হয় যে আমি খেলার মাঠে চলে যাই বা ব্যাডমিন্টন কোর্টে চলে যাই। আমার খুব প্যাশনেট অ্যাবাউট স্পোর্টস। তো আমি জীবনের একটা সময় অবধি স্পোর্টস অ্যান্ড গেমস করেছি। মার কাছে মা কান ধরে বসাবার প্রচুর চেষ্টা করেছে, কিন্তু আমার খেলার মাঠ ডাকতেন, চলে যেতেন। একটা সময় মা ফেড আপ হয়ে এর হবে না, একে গান বাজনা করিয়ে লাভ নেই। কিন্তু মা যে রেকর্ড প্লেয়ার বা ক্যাসেটে বা রেডিওতে যে গানগুলো চালাতো, সেইগুলো সামহাও আমি সব আমার ঠোঁটস্থ আর কি, মানে আমি সেই গানগুলো আমি তুলে নিতাম। সেইভাবে আমার এবারে খেলাধুলার পরে গিয়ে যখন কলেজে উঠলাম, সেখান থেকে যখন আমি ভাবছি যে আমি একটা ব্যান্ড করব,
সেই সময় আমার মনে হলো, আমি রিয়েলাইজ করলাম শেখা দরকার। যে আমাকে ওই জায়গাটাতে পৌঁছতে গেলে বা ওইখানটাতে দাঁড়াতে গেলে ওইটা সম্পর্কে আমার জানা দরকার, এবং ওইটা মানে কোনটা? গান বাজনা করতে গেলে গান বাজনাটা শেখা দরকার। হাত মেলা। মানে ধরো এবার হাত না, মেলানো কেন এবার আমি যদি বলছি না যে হয়, এখানে ব্যান্ডের প্রচুর শেখা আমার দরকার। ভাইয়ারা হ্যাঁ। এসে বলেছে, তাদের অসম্মান করছি না, ওরা আমার ভাই, কিন্তু ওদের সাথে আমি একমত হইনি। ওরা বলেছে যে কবিতা লেখার জন্য ব্যাকরণ জানার কোনো দরকার নেই। না, কিন্তু ওইটা গান classical গাইবার জন্য গান শেখাটা ওটাও তো দরকার কবিতা আছে। লেখা। তুমি যেটা বলছো, তুই যেটা করছিস সেটা তো কবিতা লেখাই, হ্যাঁ, তার জন্য ব্যাকরণ জানবি না? ব্যাকরণ তো জানতে হবে খালি। মানে ধরো আমি তুই যদি যে আজকে না, এটা মনের ভাব বাজাচ্ছিস, থেকে কেউ একজন হয়তো একটা কবিতা লিখতেই পারেন, হ্যাঁ, তার একটা মনের ভাব কবিতা, থেকে। একটা কবিতা না, কিন্তু দুটো, একটা সাবজেক্ট জানার জন্য বাংলা ভাষাটা, তুই চর্চা বাংলায় দরকার। কবিতা হ্যাঁ, লিখছিস, তুই সর্বদর্শা বাংলার চর্চা। ব্যাকরণ জানবি না? Of course. সেটা না জেনে বাংলা কবিতা লিখে যায়। আর যে কোনো তো একটা তো অন্তত আমি তো গিয়ে সেটাই এটা না আমাদের সাথে করলে। একমত হই। আজকে যদি সেইটা যদি না হতো, তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে ওইটা যদি তুমি না শেখো, তুমি সা ধরে তোমাকে শিখতে হবে। তোমাকে সাথে গাইতে গেলে একদম ছুঁড়ে ছুঁড়ে গাইতে গেলে, আমরা কেউ কম্পিউটার নই যে আমরা বেসুরো হই না, আমরাও বেসুরো হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। মানে মাঝে মধ্যে হয়তো বেসুরো হয়ে গেলাম, কোনো মানুষ কানে তো, মনিটর হ্যাঁ। মানুষ তো বেসুরো হয়ে গেলাম, কিন্তু বেসুরো হয়ে গিয়ে ফ্র্যাকশন অফ সেকেন্ড কি করে আমি ফিরবো, বা কি করে আমার সেই সাটা আমি ধরে রাখবো, পাকের আগে ওই সাথে শুরু করব, সাথে শেষ করব, এই যে একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিকে যদি বজায় রাখতে হয় তাহলে তোমাকে শিখতে হবে। তালিমের কোনো বিকল্প নেই। এর কোনো তুমি বিকল্প যদি বলছো নেই। যন্ত্রটা জিও। ধরো আমি এই তো দারুণ মানে কথা হয়তো বলছিস। প্র্যাকটিস কম করি, হয়তো যাই না, কিন্তু এইটা না, বুঝি তো- যে না, এখানে আমি তোকে বলছি, কুমার তুই আজকে যেটা আমি গৌতমদা কিংবা বাজালাম, কুমারদার কাছে গিয়ে ওই হ্যাঁ। লেসন গুলো নেওয়া। হ্যাঁ। কুমারদা আমাকে যেই সময় দাঁড়িয়ে, মানে আমাকে কুমারদা যেই মানে কুমার কুমার মুখোপাধ্যায়, মুখোপাধ্যায়, হ্যাঁ, হ্যাঁ। আমার কুমারদার অত্যন্ত কাছে প্রিয় আমি ভাই ও। দীর্ঘদিন, হ্যাঁ, মানে কুমারদার কাছে এখনো কোনো রকম কোনো অসুবিধা হলে যাই, গিয়ে বসি, কথা হয়। তো এই যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মানে একটা গুরু থাকা, একটা খুব important। রাস্তা দেখাবার লোক থাকা দরকার। খুব ইম্পর্টেন্ট। আমার গলাটা একটু এরকম হয়ে আছে, আমার গলাটা আমার মতন করে কথা বলছে না, কেন কথা বলছে না বুঝতে পারছি না। এখানে ব্যান্ডেরও কয়েকজন বলে গেছে যে আমাদের গান বাজনা লোকেদের ভালো লেগেছে, এটা জাস্ট ওদের কথাটাই আমি যে কাট পেস্ট করছি, বিকজ আমরা শিখিনি বলেই কিন্তু আমাদের গান বাজনাটা এত লোক। আমিও শিখিনি, আমিও ছেলেবেলা থেকে গান না, শিখিনি, ওরা by বলেছে default গাইতাম। এটা নাকি একটা পয়েন্ট, কিন্তু যখন আমি যে আমরা ইউনিক, বিকজ আমরা শিখিনি। শিখলে হয়তো এত বেশি কনসিয়াস হয়ে যেতাম যে আমাদের গান বাজনাটা না, এত না, ভালো না, হয়েছে। না, না। দেখো আমি এত বেস প্লেয়ার বলতে পারি যে ও গানের ক্ষেত্রে বা ভারতীয় যন্ত্র বা গানের ক্ষেত্রে তো গুরুরা আছেন। হোয়াট উড আই হ্যাভ ডান, মানে দি অনলি অ্যাক্সেসেবল বেস প্লেয়ার যাকে আমি অ্যাক্সেস করেছি ও সময় হচ্ছে মিস্টার হিল্ট, এবং আমি ব্রডচিটি যেখানে মিস্টার থাকতাম লো হেলথ আমাদের Mr. সাথে Lou Hilt, বাজাতো, হ্যাঁ। এবং ভারতবর্ষের হ্যাঁ, অন্যতম এবং ধরো তারপরে কিছুটা দেখেছি আমি জ্ঞান মানে জীবরাজের বাবাকে, কিন্তু লেসন অ্যাজ সাচ আই হ্যাভ নেভার রিয়েলি গট। এবার ধরো মজাটা হচ্ছে যদি ওই দুটো কথাটাকে আমি মাঝখানে রাখি, ধরো শেখার যে ফার্স্ট লেসন ধরো তাকা দিবি তাকার জন্য তাকা দিবি তাকাটি তাকা দিবি তাকা তাকিটি, এটা সো এটা যে বেসে এরকম করে করলে নিজের মতো করা যায়, ওই ফিল্টারেশনটা করতে আমাকে কেউ শিখিয়ে দেয়নি। বিকজ ধরো কিন্তু এই যে বাজাচ্ছিস টেকনিকটা, যে হাতের টেকনিকটা আমার টেকনিকটা তৈরি করা, ইটস ইজ হোম গ্রোন। তাহলে তুই তো মানে এক্সেসিভ ট্যালেন্টেড, একটা যন্ত্রের I work hard. I don't know about talent. না, কিন্তু I ওয়ার্ক হার্ড মিনিং ওয়ার্ক, মানে But I really এখন ধরো I একটা spend কিছু 24 জেনে তো hours. ওয়ার্ক হার্ড করে, অনেকেই এক্সারসাইজ জিমে গিয়ে করছে আই ওয়ার্ক হার্ড, That is true. নট নোইং, হার্ট অ্যাটাক হয়ে যাবে। I think I just wanted to be more true and তুই real. কি সাজেস্ট করবি, মানে আজকে অন ক্যামেরা তুই একটা You have to practice. না, বাট একটা শেখার ভালো বেস কোনো গিটার, বিকল্প নেই। বেস গিটার হোক বা বেস গিটারিস্ট হতে হ্যাঁ। গেলে, বা যে কোনো যন্ত্রী কথাটি বলছে, হ্যাঁ। ওই জন্য বললো শেখার হ্যাঁ, জরুরি। হ্যাঁ, ব্যান্ড করো, অন্য গান করো, শিখতে তোমায় হবে, বিকজ গান করতে গেলে সুরে গান করতে of হয়, course. এবং সুরে গান করবার জন্য তালিম ক্লাসিক্যাল নাও শিখতে পারো, ভয়েস ট্রেনিং। Voice training ট্রেনিং শিখতে করো। হবে, actually. তুই কি Same বলবি? thing. তুমি যদি যন্ত্রী হও বা আপনি যদি যন্ত্রী হন বা তোমরা যদি যন্ত্রী হও, শেখার দুটো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে তাল আর একটা সুর, দুটো তালিম একসঙ্গে লাগে। আমি একটা অ্যাম্ফিবিয়ান যে আমি বুঝতে পারি, যে জন্য আমার দাদাদের সঙ্গে বাজাতে এবং নিজেদের ভাইদের সঙ্গে বাজাতে এবং সুবিধা সাথে হয়। একটা কথা বলি, একটা মজার কথা বল বলি। বল। এই আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে একটা শো ছিল, একটা ডিপার্টমেন্টাল শো ছিল। তো সেখানে গান বাজনা করবার জন্য আমাদের মরুদ্যানকে ওরা আমন্ত্রণ জানিয়েছে, ফুড অ্যান্ড টেকনোলজি ওরা সবাই আমন্ত্রণ জানিয়েছে, ত্রিগুণা সেন ওই হলটাতে হবে, ওদের ছোট্ট একটা শো।
এবার হট করে আমাদের সাথে বাজায় আকাশের একটু প্রবলেম হয়ে গেছে, পারিবারিক প্রবলেম হয়ে গেছে, তো ও বাজাতে পারবে না। আমি বাম্পিকে উইদাউট রিহার্সাল, কোনো রিহার্সাল হয়নি আমাদের, কিছু হয়নি, বাম্পি গিয়ে আমাদের সঙ্গে পুরো, হ্যাঁ আগে হয়তো বাজিয়েছে বাট লং টাইম বাজায়নি, 1-1.5 মাস 2 মাস বাজায়নি, আরো বেশি হবে। বাম্পি তুই ফ্রি আছিস? বাম্পি এসে আমাদের সঙ্গে বাজানো, ও বাজাতে পারলো কি করে, হ্যাঁ ওই বাজাতে পারলো কি করে পিছনে কিন্তু এই যে আমার সঙ্গে ও সঙ্গ করে আসছে, মানে ওর সঙ্গে আমার সঙ্গ বছর 30 বছর 31 বছর চলছে। হ্যাঁ 30-31 বছর চলছে। এই যে ভাইবটা, এবং ধরো ওই যে ওটা বাজালো, ওটা থেকে আমি যতটা কোন একটা গানে কি একটা বাজালাম ওই মাঝখানে, হ্যাঁ ওর কিছু যেটা কিন্তু আমার ব্যান্ডে হয় না, বাট ইটস ইন টিউন, ইটস আরে ইট গিভস মি অ্যানাদার ফিল। ওই যে আমাকে ওইখানটা যে অন্য একটা ফিল পেলাম আমি পরের ওয়ার্ডসে, যে এখনই গানটা ধরলাম, ও আমার দিকে তাকালো, আমি ওর দিকে তাকালাম, এটা হলো আর কি। কিন্তু ধরো এইটা বোঝার জন্য আমার তালের তালিম এবং আমার সুরের তালিম হ্যাঁ। দুটোই ইনস্ট্রুমেন্টাল। আমি কুমারদার কাছে এটা গান মানে দ্যাট ওয়াজ ওয়ান, বাট পিচ রেকগনিশন কিরম করে ধরো মানে একটা সুর তো বলছেন কিন্তু স্বর তো অনেকগুলো হয়ে যাচ্ছে, সো এই যে বোঝা, কিংবা তুমি যে বাজাচ্ছ, তুমি যে টাকা এটা তখন ডিস্টিংক্ট হয়ে, আচ্ছা 5 ফ্রেজ বাজাচ্ছে সুর, দ্যাটস হোয়াই আই স্টার্টেড প্লেইং দেখতে পাওয়া সাইকেলটা, সো ইট ইজ নট নেসেসারি যে বাজাতেই হবে, বাট আন্ডারস্ট্যান্ডিং পারসেপশন। সো আমি যখন মরুদ্যানে বাজাতে আসছি, আমি ধরো ট্যাক্সিতে উবেরে বসে আমি মাথায় কনসার্টটা ভাবছি, এবার আমার সুরের তালে 6251, আচ্ছা এখানে একটা হিট আছে, তার মানে তাড়াতাড়ি থাক। সো দিস ইজ হাউ ইট হেল্পস। আমরা এরপরে একটা মরুদ্যানের গান শুনে তারপরে একটা পরের সেগমেন্টে 1 2 3 5। তোর কাছে যাব, তোর সাথেই গাইব, মুছে দেব অভিমান আদরে আদরে। তোর কাছে যাব, তোর সাথেই গাইব, মুছে দেব অভিমান আদরে আদরে। মন কাছে ডাকছি তোকে, মন শুধু ভাবছি তোকে, মন মনে পড়ছে তোকে, মন কাছে ডাকছি তোকে, মন শুধু ভাবছি তোকে, মন মনে পড়ছে তোকে রে। মন কাছে ডাকছি তোকে, মন শুধু ভাবছি তোকে, মনে পড়ছে তোকে, মন কাছে ডাকছি তোকে, মন শুধু ভাবছি তোকে, মনে পড়ছে তোকে, মন কাছে ডাকছি তোকে, শুধু ভাবছি তোকে, মনে পড়ছে তোকে, মন কাছে ডাকছি তোকে, শুধু ভাবছি তোকে, মনে পড়ছে তোকে। সুপার 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 সুপার। আজ একটা কথা খুব চলছে হ্যাঁ। গত 5-7 বছর ধরে, হ্যাঁ। খুব শুনছি, আরো যাপন হ্যাঁ। যাপন কথাটা খুব যাপন। আগেও শুনেছি, কিন্তু এখন ভীষণ বেরিয়ে আসছে সব হ্যাঁ। কথাতেই যাপন যাপন না, যাপন। এখন ইদানিং কালে আমাদের এইখানে কলকাতা শহরে কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গলে
এবং সারা দেশের দিকে তাকিয়ে যে যাপন চলছে সেটা খুব একটা সুখকর নয়। কি বুঝছিস কোথায় ঠিক চলছে রে? মানে আমরা যেভাবে চলাফেরা করছি, আমাদের ছেলেমেয়েরা যেভাবে বড় হয়ে উঠছে, সামাজিক পরিবেশ যেটা হওয়া আমাদের বেঙ্গলের থেকে আশা করা যায় সেই রূপ হচ্ছে বলে আমার মনে হয় না। কারণ কতগুলো জায়গা খুব স্পষ্ট করে, যেরকম তুমি শেখার কথা বলছিলে, আমার এটা খুব মনে হয় যে আমাদের আশেপাশটাকেও যদি একটু আপগ্রেড করা যায়, কারণ এত কিছু শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে যেই অবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশের মানুষজন যাচ্ছে, আজকে মানে আমরা কানাইদাকে নিয়ে আলোচনা করছিলাম এবং তোমার পডকাস্টের মাধ্যমে সবাইকে জানাতে চাই আমাদের কানাইদা খুবই অসুস্থ। কানাডার ব্যাপারে আপনারা যদি কানাইদার ওই বিশ্ব ব্রহ্মান্ডে রাধারানী একটা করেই কানাইদা সৃষ্টি করে, মানে ওনার গান যে মানে শোনেননি তারা শুনবেন, শুনে নেবেন। কানাইদা এমন একজন মানুষ, এমন একজন সাধু মানুষ, যার গান শুনলে চোখ দিয়ে ঝরঝর করে এমনি জল বেরিয়ে আসে। এরকম একজন ভাবের মানুষ, এরকম একজন প্রবীণ মানুষ। আমরা তো সব প্রবীণ মানুষদেরকে কোভিড এর পরে আস্তে আস্তে হারাতে আরম্ভ করেছি। অনেকেই চলে গেছেন আমাদের, এরকম ধরনের মানুষ যারা, তারকদা চলে গেছেন, গৌর খ্যাপা চলে গেছেন অ্যাক্সিডেন্টে, সেটা অবশ্য অ্যাক্সিডেন্টে, কিন্তু এই মানুষগুলো যারা মানে ওনাদের গান, ওনাদের মানে সাধন দাস বৈরাগ্য চলে গেলেন, সবাইকে হারিয়ে ফেলছি। তো আজকে কানাইদা খুবই অসুস্থ, তো সকলের কাছে রিকোয়েস্ট যে কানাইদার পাশে একটু থাকবেন। আমরা আছি, ডেফিনেটলি আছি। এই যে কথাটা বলতে পারছি, ওনার সঙ্গে গিয়ে ওনার সাথে বসে বা সঙ্গ করেছি, উনি যা খেয়েছেন তাই খেয়েছি, বা উনি নয়, আমাদের চালে ডালে হাঁড়িতে যা সেদিনকে হলো আশ্রমের সবাই মিলে সেটা খাওয়া দাওয়া হলো, সেটার মধ্যে যে আনন্দ, এই যাপনটা খুব জরুরি। এই যাপনটা না গেলে তুমি সেটা বুঝবে কি করে? তাহলে যারা ব্যান্ড মিউজিক করছে, এবার তোর যাপনটা তো একটা হলো, আমি ওভারঅল একটা ব্যান্ড যাপন বলছি। আমি তোদের ধরে নিচ্ছি তোরা বেসিক্যালি মানে ব্যান্ড মিউজিশিয়ান, মানে এভাবে যদি ধরি হয়তো তাই একটা ব্যান্ড বাজাতে বড় হয়েছে না, আমি সেইভাবে যদি বলি, মানে আমি সেই একটা সেকশন তো ধরতে হবে, সব ধরতে গেলে তো তোদের তো ব্যাপ্তি অনেক। তো যারা ব্যান্ড মিউজিক করছে এখন, যারা তোদের দেখে তোদের আইডলাইজ করে, তাদের যাপনটা কি হওয়া উচিত বলে তুই যদি, তোকে 3টে পয়েন্ট বলছি, তুই 3টে পয়েন্ট বল। প্রথম কথা, যে ব্যান্ড মিউজিক যারা করতে চাইছে বা যারা ভাবছে যে তোদের মতন ব্যান্ড মিউজিক করবে, ওরকম গান বাজনা করবে স্টেজে, নাম ধাম আলাদা কথা, গান বাজনাটা ওই স্ট্যান্ডার্ডের ফার্স্টে তো করতে হবে, তার জন্য কি যাপন করা দরকার? প্রথমত বলছি যে, তোকেই বলছি 3টে পয়েন্ট। প্রথমত বলছি যে সিদ্ধান্ত নিতে জানতে হবে। কারেক্ট, যে আমি জীবনে কি করব। ঠিক আছে, গান বাজনা করতে আসা মানে কিন্তু তোমাকে এটা বুঝে নিতে হবে যে তোমার আপস এন্ড ডাউনস থাকবে সেখানে। লাইফ ইনসিকিউর, লাইফ ইজ নট সিকিউর। কোভিডের সময়তেই আমরা দেখেছি, এবং সেই সময় দেখেছি যে কোনো মিউজিশিয়ান যারা স্টেজে স্টেজ পারফরম্যান্স, থিয়েটার জগতের লোক বলো, যারা যাত্রা করে, নাটক করে, আমাদের বিরাট ব্যাপার। সেটা তো আর এইগুলো মানে কালচারাল জায়গাটা থেকে তো সেটা বিচ্ছিন্ন না, সেটা তার মধ্যেই অবস্থা। বাংলা ব্যান্ড মানে 4টে সিংহ দিয়ে গেছে এরকম কিছু। বাংলা ব্যান্ড একটা জায়গায় ভালোবাসি, বাংলা ব্যান্ড বা অন্যান্য ব্যান্ড গুলো দেখতে দেখতে, বা এখানে যারা বড়রা কাজকর্মগুলো করছিল সেইগুলো দেখতে 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 এসে নিজে একদিন ঠিক করলাম যে 4 জন বন্ধু কৃষ্ণচূড়া গাছের নিচে চা খেতে খেতে সাউথ সিটির নিচে ওখানে যে একটা চল না নিজেরা মিলে একটা করে দেখি কেমন হয়, রিহার্সাল করি। তখন তো এসব এত প্যাডও ছিল না, বাড়িতে রিহার্সাল, কান মাথা ঝালাপালা করে দিচ্ছি পাবলিকের, মানে আশেপাশে কাঠগোলাতে রিহার্সাল হতো আমার মামার বাড়িতে তখন। তো ওই এই যে সিদ্ধান্তটা নিলাম, তারপরে একটা অনুষ্ঠান তো আর হুট করে আমরা করে ফেলিনি। ধরো 2 বছর ওইখানেই রিহার্সাল করেছি, করে কোনো শো আসেনি, কিছু আসেনি। তারপরে একটা শো পেলাম কোথাও গিয়ে, 4টে কি 5টা গান বাজানোর একটা সুযোগ। বিরাট কোনো জায়গা নয়, একটা ছোট্ট জায়গায় সুযোগ পেয়েছি, সেখানে বাজাতে হবে। এই যে প্রথমবার স্টেজে গিয়ে গাইছি, সেখান থেকে সামান্য মানে শুধু বোধহয় গাড়ি পেট্রোল ভরবার মতন একটা টাকা পাওয়া গেছে।
তো ওই শ্রীকান্তের গাড়িতে করে আমরা গিয়েছিলাম, আমাদের গড়িয়াতে একটা প্রোগ্রাম হয়েছিল কলকাতার। এটা কি পিভি স্পিকারের শো? না, একটা দুর্গা পুজোতে একটা আচ্ছা, শো, 4-5 টাকা আমাদেরকে দিয়েছে। তো PVC আমরা গিয়ে উপস্থিতি। পারফর্ম করলাম, পারফর্ম করার পরে একটা মানে আমরা যেহেতু রিহার্সাল করতাম, তো সেই পারফরমেন্সেও আমাদের একটা রিহার্সালের আঁচ থাকলো, অনেক ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু একটা করে দিয়ে এসছি। করে দিয়ে আসার পরে প্রথম কাজ হয়েছে যে কোথায় কোথায় ভুল করেছি আগে সেইগুলো এবার নিজেকে রিয়েলাইজ করতে হবে যে আমি কোন জায়গাটাতে আমার প্রোগ্রামটাতে ভুল করলাম, কোন জায়গায় বেসুরো গেছি। সবার আগে নিজে জানতে পারবো আমি বেসুরো গাইলাম, কারণ আমার পাশে যারা বাজাচ্ছে সবাই টিউনে বাজাচ্ছে। বেসুরো যদি হয়েছে তার মানে আমি হয়েছি, কারণ অনেক সময় বাম নোট পড়ে অনেকের, আমি বলছি না, কিন্তু নিজে যখন আমার রিয়েলাইজ নামই করছি বাম। নিজে বেসুরো গেছি, আমার বাম নোট তখন বাজানোর আমাকে- সবচেয়ে বেশি অধিকার। আমাকে 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 আমি তারপর যখন তুই ফ্রেটলেস। মানে আমাকে তো সকলের আগে জাজ করতে পারবো, অন্য লোক আমাকে বলছে ফাটিয়ে দিয়েছে কটাতে, আমি কিন্তু জানি আমি বেসুরো গেয়েছি। তো বেসুরো যদি গেয়ে থাকি, কেন বেসুরো গাইলাম এবং পরের শোতে এটা বেসুরো হবে না, সেইটা অনুযায়ী প্র্যাকটিস করো। তো ওই ডেডিকেশনটা সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে দরকার আছে। সিদ্ধান্ত এবং পার্সোনালি যদি কেউ হারমোনিয়াম নিয়ে কিংবা কোনো গুরুজির কাছে গিয়ে বা কোনো ভয়েস ট্রেনারের কাছে গিয়ে সে যদি তার ভয়েস ট্রেনিং করে, তাহলে সে 4-5 বছর বাদে গিয়ে একটা স্ট্যান্ডার্ড গান বাজনা করতে পারবে। মানে আমার ক্ষেত্রে সেটা হয়েছে, কারণ আমি তো ছেলেবেলা থেকে ওই রেগুলার রেওয়াজটা করিনি। আমি খেলার মাঠে হয়তো খেলতে খেলতে টস করতে করতে খেলতে খেলতে তো গুনগুন করছি বা ন্যাচারালি করছি, বা খেলাধুলো হয়ে গেছে রিল্যাক্স করছি, বোঝা হয়তো একটা গান গাইলাম, এরকম ছিল আমার ছেলেবেলাটা। কিন্তু আমি যখন ভাবলাম যে আমি গান বাজনাটা করব, যদি আমাকে করতে হয়, তখন আমি কিন্তু একজন গেলাম, গিয়ে আমি শিখলাম। তুই বলছিস যারা ব্যান্ড মিউজিক করবে তাদের গান বাজনা শিখতে হবে। একদম শিখতে আর হবে। দুটো পয়েন্ট হলো, আর কোনো পয়েন্ট আছে? আর না হচ্ছে থাকলে ওদিকে চলে যাবো, বাম নোটসের দিকে। হ্যাঁ বল। যদি রক এন্ড রোল বলো, না যে কোনো একটা ধর বাংলা ব্যান্ড আমরা বাংলা করতে band- চাই, তাদের তুই দাদা হিসাবে কাকু হিসাবে কি সাজেশন দেবে যে এগুলো আগে ভাবো? অ্যাডভাইসটা একদম ভুল। সেটা হচ্ছে ধরো দ্য ফ্যাক্ট দ্যাট উই আর ডুইং আ পডকাস্ট, এবং ধরো আমার কাছে যে ব্যান্ডগুলো আমি বাজিয়েছি দেয়ার অল সামহাউ ইন্সপায়ার্ড বাই রক এন্ড রোল মিউজিক। বাড়ির সামনে ভিএসটিতে ডিস্টরশন গিটার বা বেস অন করে বাজালে রক এন্ড রোল মিউজিক হয় না, কোনো মিউজিকে হয় না। মানে আই এম নট এনডোর্সিং ইট, বাট তুমি পারমিশন দিলে বলবো, Of course, সেক্স, ড্রাগস এন্ড রক এন্ড রোল, ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট। So whatever music you want to do, you have to go through that. এই যে Yes. সিদ্ধান্তটা বলছে, you have to do that. এইটা, You have এইটা। to fall on your face. You have to যাই scream, হয়ে যাক না কেন। You have to cry. গান বাজনা করতে গেলে অনেক আরে বুকের পাটা লাগে। কোর জলে রিহার্সাল করতে গেছি, গান show বাজনা করতে আছে। গেলে বুকের পাটা লাগে যে কোনো ফর্মে। শো আছে। তারপরে আর বল। মানে ধরো ফর এক্সাম্পল, টু বি অ্যাবসলিউটলি অনেস্ট, I think all of the classical musicians that I've seen and all of the jazz giants, they are as much rock stars as all the celebrated rock and roll players on the planet. And we know about Miles' history, everyone, Ravi Shankar ji, we know it all. So, but ওইটা হচ্ছে সিদ্ধান্ত, যেটা বলি যে সিদ্ধান্ত এগিয়ে যাওয়া, and you have to be fearless. If you believe in something, pursue it. Yes, What happens yes. thereafter, 200%। সেটা তুমি যে আল্লাহ বলো, ঈশ্বর বলো, যাই বলো, তুমি যে এনার্জিতে তোমরা বা বিশ্বাস করো তার উপর ছেড়ে দাও। সেটা যদি না করো, ওই যতদিন আমি বুঝি করবে, ইউ আর পসিবলি ডিলেইং ইয়োর ফেট। ইউ আর ডিলেইং ইয়োর ফেট। ইউ হ্যাভ টু সারেন্ডার। না এবার আমি একটা অ্যাড করি, বলো। যেটা আমার সীমিত জ্ঞানেই বলছি, মানে সীমিত জ্ঞান মানে ব্যান্ড মিউজিকের সম্বন্ধে তোরা তো করেছি, আমি একটা ব্যান্ড চালিয়েছি, বাট ইটস আ ফিউশন ব্যান্ড, ওয়ার্ল্ড মিউজিক, ওর ব্যাপারটা তো আলাদা, মোস্টলি ইনস্ট্রুমেন্টাল। তারপরে কিছু এদের মতন লোকজন এসছে, তারপরে আমরা ওটাকে মোস্টলি জ্যামিং করেছি, একটা কালার দিয়েছি, এটা অন্য ব্যাপার। আমার যেটা মনে হয় যে তুই যেটা বললি, তোরা যেটা বললি অ্যাবসলিউটলি আই এন্ডোর্স। প্রথমে সিদ্ধান্ত নাও সব বন্ধুরা মিলে, যে বন্ধুরা মিলে তোরা কৃষ্ণচূড়া গাছের নিচে তোরা ব্যান্ড করবি, ওটা হচ্ছে নাম্বার ওয়ান। সব ব্যান্ডকে করতে হবে, কৃষ্ণচূড়া গাছ না, অনেক বট গাছ বা যে কোনো বাড়ির ছাদ, কোনো কফি শপে হতে পারে, কোনো কফি শপ, হ্যাঁ। কোথাও একটা মিলিত হও, আগে ডিসকাশন করো যে তোমরা কি করতে চাও। একটা ডিসকাশন কালকে থেকে করলাম, ওরকম কোনো ব্যান্ড হয় না। এক্স্যাক্ট। নাম্বার টু হচ্ছে, আমার মনে হয় যেটা তুই বললি যে এখানে তো কেউ গান করবে, কেউ ইনস্ট্রুমেন্ট বাজাবে, কেউ মানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাবে।
কেউ লিরিক লিখবে, কেউ সুর করবে, হ্যাঁ। বা একসাথে বসে হবে। এবং সেইখানে কিন্তু এইখানে একটা বিরাট ব্যাপার যেটা চলে যে আমরা বন্ধু খুব ভালো, খুব ক্লোজ বন্ধু, কিন্তু তুমি বুঝতে পারছো বা পারছিস যে এই 4 জনের 5 জনের মধ্যে পঞ্চম ব্যক্তিটাকে দিয়ে হবে না। এটা আমার জীবনে অনেক আমি ফেস করেছি। পঞ্চম ব্যক্তি খুব ভালো বন্ধু, মানে বন্ধু হিসাবে কিন্তু বেস্ট। যদি ব্যান্ড প্রফেশনাল ব্যান্ড করতে চাও, এই কম্প্রোমাইজটা তোমায় করলে চলবে না। যে হ্যাঁ, ও সেটা ও হয় না। আমার প্রিয় বন্ধু, আমার মনে হয় সেটা ওই বাজাক এই পড়লো, এটা আমার জীবনে একটা হয়েছে। থার্ড যেটা আমার মনে হয়, পার্সোনাল লাইফ শুড বি সেপারেট। থার্ড মানে না, সে যদি মিউজিশিয়ান হয় এবং সেই ব্যান্ডে থাকে এবং সে সেই বাজাচ্ছে, ব্যান্ডে যদি একটা মিটিং একটা দুটো হচ্ছে শো এর পরেই বোঝা গেছে যে মানে হচ্ছে না, হচ্ছে না, সেখানে তখন কোনো সেখানে compromise সেটা নেই। সেটা জোর করে না রেখে আমার মনে হয় সামনাসামনি কথা বলে নেওয়াটা খুব বেটার। কারণ এটা যদি চলতে থাকে একটা ব্যান্ডটা সময়ের ওখানে পরে যাবে গিয়ে না। কোনো না কোনো সময়তে গিয়ে সেটা কোনো প্রকাশ টক্সিক পাবে এবং রিলেশনশিপই থাকে না, থাকে না। একটা ছেলেমেয়ের মধ্যে হোক বা ধরো ব্যান্ডে টক্সিক যেটা বলছে। আর আমার একটা মনে হয় যেটা, সেটা তোরা নিশ্চয়ই এন্ডোর্স করবি, যখন আমরা ব্যান্ড করেছিলাম, আমিও যখন করেছিলাম, ডেফিনেট অডিয়েন্স না হলেও একটা সহমত, একটা সাউন্ডস্কেপের সহমত হওয়া দরকার। অ্যাবসলিউটলি। এইটা বন্ধুরা বা Absolutely. ভাইয়েরা বা আমার ভাইপোরা, তোরা বা তোমরা একসাথে বসে যে কোনো ব্যান্ডকে তোমরা আইডলাইজ করছো, ওয়েস্ট বেঙ্গল, আমি ডায়ার স্ট্রেটস আর লেড জেপে যাচ্ছি না, এইখানে যারা যারা আছে, ফসিলস বলো, ক্যাকটাস বলো, ভূমি বলো, চন্দ্রবিন্দু বলো, পরশ পাথর এখন উঠে আসছে, বা যারা যারা ব্যান্ড আছে, যে কোনো ব্যান্ড, ইভেন মরুদ্যান, তোরা, এরা সব কিন্তু ওই জায়গায় একটা ওই সাউন্ড দিতে পেরেছে বিকজ ওরা একটা জায়গায় সহমত হয়েছে যে আমরা কিন্তু এইটা করতে চলেছি, দেখো এই সাউন্ডটা আমাদের সাউন্ড। এই ফুল সার্কেল আমি তোমায় বললাম এখানে বেস এতটুকুই বাজবে, ড্রামসটা ওরকম বাজবে, ড্রামসটা ওভার পাওয়ার হবে না, বা কেউ চাইছে ড্রামসটা ওভার পাওয়ার হোক, বেসটা বেরিয়ে আসুক, আফ্রন্ট বেস বাজুক, কেউ বলছে বাজবে না, সেটাও তো কম্পোজিশন অনুযায়ী সেটা বসে। বাট অভিলাষে নিয়ে শুরু করেছিলাম তো, দেখ মিক্স ব্যাগ, হোয়াট এভার রিজনস, কুর্তিটা বেঁচে আজকে নেই, কিন্তু অভিলাষে কিন্তু আজকে এক্সিস্ট করে না। কিন্তু তুমি যেমনি বলছো, যারা এই অ্যাপ্রোচটা মিউজিকের সহমত, ফসিলস এক্সিস্ট করে, ক্যাকটাস এক্সিস্ট করে, লক্ষ্মী ছাড়া এক্সিস্ট করে, ঈশান এক্সিস্ট করে, মরুদান এক্সিস্ট করে, সো যারা যারা এক্সিস্ট করে, চন্দ্রবিন্দু এক্সিস্ট করে, সো দে আর ফলোইং হোয়াট দে বিলিভ ইন। ইউ হ্যাভ টু ফলো হোয়াট ইউ বিলিভ ইন, কাম হোয়াট মে। কেউ ভালো বলছে কি বলছে না ম্যাটারই করে না, ম্যাটারই করে না। তুমি you have to be critical about You it have to and satisfy believe and yourself enjoy first. what you're doing. That's also important. স্টেজে You have to enjoy what you do. হ্যাঁ, স্টেজে সবসময় একদম স্টেজের মেজাজে থাকো, হ্যাঁ। রিল্যাক্স থাকো। হ্যাঁ। মানে স্টেজটাই হচ্ছে জায়গাটা যেখানে দাঁড়িয়ে ওটাই তোমার আমাদের সেরা মন্দির, সেরা মসজিদ জায়গা, সব। হ্যাঁ, সেরা জায়গা যেখানটা দাঁড়িয়ে তুমি পারফর্ম করছো, সেটা হচ্ছে সেরা জায়গা, মানে মন্দিরের মতন। হ্যাঁ হ্যাঁ, এবং সেইখানটাতে তুমি একটা মন্দিরে ঢুকলে যেরকম তোমার মনে হয়, তুমি সেই ভাব নিয়ে যদি তুমি গান গান গাইতে ঢুকছো, Surrender-টা। প্রিপেয়ার্ড, আমি মনে করি আমি যখন তখন stage-এ তোমার উঠি, উল্টো দিকে যে মানুষগুলো থাকবে, হ্যাঁ। অটোমেটিক্যালি তোমার গান যদি সত্যি ভালো হয়, হ্যাঁ। তোমার বাজনা যদি সত্যি মানে একদম বাজাতে পারছে না, লোকে উঠে চলে যাচ্ছে, সেটা দ্যাটস ডিফারেন্ট, তার মানে তাদের নেই, রেওয়াজ নেই, আমি তো কিছু আমি নেই। তো বলি ওটা কিন্তু যারা সত্যি এরকম বাজাচ্ছে, ধরো আমি যখন ছোট, ধরো যাদবপুর ইউনিভার্সিটিতে প্র্যাকটিস করতে গেছি, মুক্ত মঞ্চে দাদারা বাজাচ্ছে, ঠিক আছে, সুভাষদা টুভাষদা সব মানে সব বাজাচ্ছে, মানে তো আমি প্র্যাকটিস করতে গিয়ে ওখানে ওই বাজনা শুরু হবে, সাউন্ড চেক, তখন দুপুরবেলায় সাউন্ড চেক, আমি সাউন্ড চেকটা শুনেই তো আমার প্র্যাকটিস ব্যাট ফ্যাট রেখে আমি ওই চেয়ারে বসে গেলাম। ওই ছবি আছে তোমাদের কুর্তি দেখা যাচ্ছে, হ্যাঁ। বেঁচে থাকলে আজকে এই যে আমি বসে পড়লাম, কুর্তি যেত খুব। হ্যাঁ। এই যে আমি বসে পড়লাম, এই যে স্টেজের এই উপর শোটা তোমরা বাজাচ্ছ, যেটা এই যে আমি বলছি। বসে পড়লাম, এটা ওই স্টেজের উপরের ওই মধুর মতন জিনিসটা হচ্ছে বলে আমাকে টেনে নিয়ে চলে এলো, হ্যাঁ, আমি বসে পড়লাম, এবং আমার মতন ওখানে অনেক মানুষ আমার মতন এসে বসে পড়ল। সুতরাং ওই জায়গাটাকে যদি খুব সুন্দর করে কোনো ব্যান্ড ট্যাকেল করতে পারে, আর আরেকটা জিনিস কি ভালোবেসে বলতো, করতে পারে, তোকে আমি interrupt এত করে কিছু বলছি। ভাবতে হয় না। না, আরেকটা জিনিস যেটা আমি সবসময় বলি বন্ধুরা, তোমাদেরও বলছি, বিকজ আমার দুটো অত্যন্ত পছন্দের ভাই আমার দুপাশে রয়েছে, তাদের সঙ্গে নিয়ে এই কথাটা বলছি। দুটো জিনিস, একটা হচ্ছে নেভার টেক ইউর অডিয়েন্স ফর গ্রান্টেড। yeah. আমি Yeah. জীবনে কোনোদিন, True. আজকে প্রায় 40 বছর আমি সব পৃথিবী ঘুরে বাজিয়েছি, এখনো বাজাচ্ছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। ক্লাসিক্যাল বলো, ফিউশন বলো, আমার 10টা লোক হলেও আমি যতটা সিরিয়াসনেস নিয়ে বাজাই, বড়দের কাছ থেকে এটাই শিখেছি। আর 10,000 লোক হলেও ওই সিরিয়াসনেস, এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে
অলওয়েজ রিহার্স করে স্টেজে উঠবে, এটা ব্যান্ডের ক্ষেত্রে বলছি। দুদিকেই, মানে একটা পার্সোনাল রিহার্সাল আর একটা কিন্তু কালেকটিভ রিহার্সাল। হ্যাঁ, মানে ব্যান্ডের সাথে রিহার্সাল না করে কখনো স্টেজে উঠবে না, একদম শিওর হয়ে স্টেজে যে আমি করবো, আমি তো গান জানি, ওরা তো সব হিট গান জানে। আমরা এখনো পটা বিশ্বাস করবি না, আমরা রেগুলারলি শো করি, মানে আমাদের সেম গানটা, তুই তো আর কদিন পরে আমাদের সাথে বড় শোতে বাজাচ্ছিস, সেখানেও তুই দেখবি যে এখনো কিন্তু আমি অন্তত মানে ওদের বুঝিয়ে দিয়েছি, আজকে সম্বিত বাজাচ্ছে, আজকে মলয় নেই, ব্লুর জায়গায় আজকে বাচ্চা বাজাচ্ছে, তুই আজকে আমাদের সাথে বাজাবি, তারপরে আমাদের শুভম বাজাচ্ছে, অমিত বাজাচ্ছে, কত ইয়াংরা বাজাবে, সবাই কিন্তু এখন আমাকে বলতে হচ্ছে না, মানে সবাই বলছে আচ্ছা রিহার্সালটা কবে, মানে দে নো দ্যাট এই একটা শো মানে 2-3টে রিহার্সাল, মানে কি খালি রিহার্সালের ব্রাশিং আপ দ্য ওল্ড সংস নয়, ওই সংস থেকে নতুন কি বেরোচ্ছে, এইটা তোমরা বন্ধুরা সবসময় পড়বে, নতুন গানও পুরনো গানও কিন্তু রেগুলার। সেই জন্যই মরুদ্যানটা ধর ওরম পট করে গিয়ে আমি বাজিয়ে দিয়েছি, আমি বললাম কিন্তু আমার ধরো কিরকম SOS হয়েছে, মানে বিকেল বেলায় শো, তার আগের দিন রাত্রিবেলায় জানতে পেরেছি যে দেয়ার ইজ আ প্রবলেম, মানে একদম SOS ব্যাপার, ও ভাগ্যিস ফ্রি ছিল, বাজিয়ে দিয়েছে। আচ্ছা, এবার তো আমার শেষের দিকে একদম, এবার জাস্ট আমাকে না নামিয়ে দিলে হবে না, বাজনা করে তো শেষ করো, আরে তোরা এসেছিস ছাড়বার নি না, খালি একটা বল এবার একটুখানি হালকা জায়গায় না, এটা একটা সিরিয়াস ব্যাপার। তোর কত বছর হলো ব্যান্ড মিউজিক করছিস? প্রায় 30 বছর, 35 বছর, 31 এখন আমি ব্যান্ডের কথাটাই বলছি। প্রথম কথা হচ্ছে ব্যান্ড মিউজিক, গান বাজনাটা কিরকম হচ্ছে আর অডিয়েন্স কি বুঝছিস, অডিয়েন্সের অবস্থানটা কি, এটা পরিষ্কার, হাসিস না, এটা পরিষ্কার বল, কেন এটা দরকার, মানে ব্যান্ড মিউজিকটার কি উন্নতি হচ্ছে না স্ট্যাগনেন্ট হয়ে গেছে? দ্যাট ইজ আ ট্রিকি কোয়েশ্চেন। দ্যাট ইজ আ ভেরি ট্রিকি কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে খুব ফ্র্যাঙ্কলি ধরো আমি গাবুই মাঝে মাঝে এটা নিয়ে গল্প করিস, আমাদের সোশিও ইকোনমিক পলিটিক্যাল কন্ডিশন অন্যরকম ছিল যখন আমরা শুরু করেছি, এখন অন্যরকম। সুতরাং খুব ফ্র্যাঙ্কলি এই যতগুলো ব্যান্ডের নাম বলা হলো, ধরো ক্যাকটাস ফসিস, লক্ষ্মীছাড়া, চন্দ্রবিন্দু, ভূমি, এখন ধরো মরুদ্যান, এবং রিসেন্টলি দেভ কাম ব্যাক টুগেদার এগেন, সেটা হচ্ছে পরশ পাথর। আরেকটা নাম বলো। ভূমি না, আমি বলছি নতুনদের মধ্যে একটা নাম বলো যাতে তুমি 10 বছর দেখছো। আমি 1-2 জনের নাম বলতে পারি। পৃথিবী আছে, ঈশান আছে, কিন্তু না পৃথিবী ঈশান অনেক দিন থেকেই ওরা আছে, কিন্তু ধর যে স্কেলে, মানে উইথ নো ডিসরেসপেক্ট অ্যাকচুয়ালি, যে স্কেলে যে পরিধির মধ্যে, মানে সেটা আমি টাকা পাওয়ার কথা বলছি না, যেরকম স্কেলে তোরা করিস, টু বি নোন এন্ড হাউ ইউ হ্যাভ কেপ্ট গোয়িং, সেরকম আর কাকে দেখছিস তুই আমাকে বল এই নামগুলো ছাড়া? আর এটা হচ্ছে না কেন, মানে করছে কাজ ছেলেপিলেরা, কিন্তু এরকম নয় না, এরকম I would like to see that, মানে কারণ কি জানিস তো বাপি, এখন ডেরিভেটিভ একটা সময় ছিল যখন 2-3টে ব্যান্ড, 4টে ব্যান্ড, ইভেন 5টা ব্যান্ডও একসাথে পারফরমেন্স করছে, সেই জিনিসটা কমে এসে এখন পার্টিকুলার একটা ব্যান্ডই একটা নাইট করছে না, কিন্তু 5টা ব্যান্ড হলেও তো ধর এই কয়েকটা ব্যান্ডই আছে। যখন পাঙ্কু না থাকে আমি গিয়ে লক্ষ্মী ছাড়াই বাজাই, আর অডিয়েন্সের কি বলছিস, অডিয়েন্সের আকাশটা থাকে আমি তো ব্যান্ডটা বুঝতে পারছি খুব স্ট্যাগনেন্ট জায়গায় এসে গেছে, কিন্তু অডিয়েন্সটা না, অডিয়েন্স বাড়ছে তো, অডিয়েন্স কিন্তু গান শুনছে মানুষজন, শুনছি, মানে ধরো উল্টোটা, মানে শুধু দেশে না বিদেশেও তাই, শোজ তো না, আমি এখানকার কথা বলছি, এখানেই থাকি, মানে না বাংলা ব্যান্ডেরই বিদেশের কথা বলছি, না সে তো হচ্ছে, আমি এখানে তোদের যেরকম শোজ আগে তোরা করতিস সেরকম শোজ তোদের বলেই বলছি না, মানে বাংলা ব্যান্ডের বলছি, বাংলা ব্যান্ডের সিন কি, মানে কি বলবো, মানে আই থিংক ইটস গোইং থ্রু আ ট্রানজিশন, এখন একটা মানে মাঝখানে একটা খুব সাদামাটা ডাল পিরিয়ড গেছে, এখন কিন্তু এটার একটা রাইজ দেখা যাচ্ছে। বাহ, দ্যাটস সো ওয়ান্ডারফুল। আমি অন স্টেজ দাঁড়িয়ে যেটা ফিল করি আর কি, একটা দেখা যাচ্ছে। এবং যেটা সবথেকে ভালো হয়েছে যে একটা সময়, তো সেই সময় বা ধরো একটু যদি আমরা পিছনে ফ্ল্যাশব্যাক চলে যাই, ধরো 10-15 বছর আগে, আমাদের গান যারা শুনতে আসতো তারা তখন একটা হাইপ রয়েছে, এটা যে বাংলা ব্যান্ড হইলেই হুই হুই একটা হয়েছে, শুনতে 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 যখন ওই মাঝখানের যে জায়গাটা এলো বলছি, সেখানে অনেক কিছু হয়েছে, ব্যান্ডের বিভাজন ঘটেছে, বিভাজনগুলো হতে আরম্ভ করেছে, আবার একটা ব্যান্ড হয়তো সেখানে আরো 5 জন মিলে গঠন করে একটু স্ট্রং হয়েছে, একটু উপরে উঠছে,
একটা ভাঙছে, একটা এই যে একটা। আর একটা কথা বলবো যে আমাদের এখানে আছে, কেউ বলে না, আমি বলে দিই, ওই লেগ পুল করে কোনো কিছু হয় না। এই লেগ পুল করতে গিয়ে এইটুকুনি একটা জায়গার মধ্যে সবাই সবাইকে চেনে, হয় বাম্পি, কিন্তু হয়। কিন্তু এবং সেটা হ্যাঁ, করতে গিয়ে বলুন। আমরা নিজেরাই নিজেদের যে ইন্ডাস্ট্রি তৈরি করা যেত সেটা হয়তো তৈরি করতে পারছি না। এখন ইদানিং কালে কিছু কিছু জায়গায় আমি আমাদের agree করবো অনুষ্ঠানপত্র ওর সঙ্গে। হচ্ছে, আমি এগ্রি করবো। আমার অনুষ্ঠানপত্র হচ্ছে কিছু কিছু জায়গায়। আমি তো গাবুকে বলবো, গাবু যে কাজটা করছে প্রিন্সটন ক্লাবে, হ্যাঁ। ও পরপর Patronize এই যে করছে এই নতুন- যে নতুন এই যে একটা 5টা hip hop ব্যান্ড এসে scene-টাকে, একসাথে হ্যাঁ। হচ্ছে, আমরা সিনিয়ররা জুনিয়ররা হ্যাঁ। বা কখনো কখনো আমাদেরকে অ্যাপ্রোচ করে যে এরকম একটা শো হলে একটা শো এসে একটু বাজিও, তোমরা এসে বাজিও। এই যে সবাই একত্রিত হচ্ছে এবং এই সব মিউজিশিয়ানসরা, এবং দেখতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে, আগে কিন্তু ওই একটা Right. গিটার ঝ্যাং 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 2 লাইন করতে পেরেছি, চল একটা বাংলা ব্যান্ড করি। এখন কিন্তু সিনটা চেঞ্জ হচ্ছে। এখন হ্যাঁ। কিন্তু যে ছেলেটা বাজাতে আসছে সে জেনে বুঝে ভাই, শিখে জেনে না, but বুঝে আরেকটা change বাজাচ্ছে। আছে, জানো তো? এইটা কিন্তু একটা পজিটিভ সাইন দাদা, ভেরি নাইস, ভেরি এটা একটা পজিটিভ সাইন। আমি বলছি না যে আমি 10টা শো আমার বেড়েছে তার মানে, কিন্তু আমার সাথে যারা আরো নতুন গান বাজনা করবে আসছে যেসব তারা মানুষরা, শিখে বুঝে আসছে। তারা হুম। একদম শিখে জেনে বুঝে বুঝে আসছে। হ্যাঁ। প্রসেসরটা কি করে, কিভাবে টোনটা করছে, কিভাবে হ্যাঁ। প্রসেসরটা ইউজ করতে হয়, এটা কিন্তু তারা হয় সিনিয়র কারোর কাছে, হয়তো হয় বাম্পির কাছে যাচ্ছে, কিংবা ধরো আকাশের কাছে যাচ্ছে, এইটা কিন্তু হচ্ছে। সিনটা কিন্তু আস্তে ভালো হচ্ছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, ধরো আমি যদি একটু খুব broader positive। perspective-এ দেখি, সেটা হচ্ছে আমরা যে সময় স্কুল মানে কলেজ থেকে বেরিয়ে গান বাজনা করছি একই সময়, ধরো সেখানে একটা নতুন জিনিস ছিল, ধরো দ্য নিউ ফেনোমেনা। নাও ক্যাকটাস ফসিলস, লক্ষ্মী ছাড়া, ভূমি, দিজ আর অল এস্টাবলিশ ব্যান্ড, দে প্রিমিয়াম ব্যান্ডস। So we have all, মানে although rock and roll is supposed to be non-conformism, we are a part of the system because these guys we get paid handsomely. 2000 এই 4টে ব্যান্ড 5টা ব্যান্ড মিলিয়ে যে শো হচ্ছে এবং স্টেডিয়াম ভরে যাচ্ছে, মানে কিন্তু পুল আছে। কিন্তু তুমি যেটা বলছো, না, পুল আছে মানে কি, এখানে আমি একটা জাস্ট বলছি, তোদের কি সেই পুরোনো গানগুলি ওরা Of শুনছে, course. নতুন গান শুনছে? নতুন গানও শুনছে। হ্যাঁ, নতুন শুনছে? of course. গানও শুনছে। Oh, that's so wonderful. Because ধরো যারা এটা আমার কাছে সবচেয়ে বড় হ্যাঁ। নিউজ যে বাংলা ব্যান্ডের Of course. নতুন গান শ্রোতারা এই শুনছে। তো ধরো হ্যাঁ, ওদের ক্যাকটাসের নতুন সিঙ্গেলস এলো, ফসিলস এর নতুন অ্যালবাম হয়েছে, হ্যাঁ, ওটা তো- album লক্ষ্মী ছাড়া নতুন গান আসছে। না, নতুন গান করছে, হ্যাঁ, লোকে গ্রহণ করছে। of course, মানে ধরো আমি ঘটনা বাংলা না থাকলে বাজাই মানে পদবী, তোরা স্টেজে সেই রিকোয়েস্ট পাচ্ছিস of নতুন course, গানে, পদবী আমাদের সাথে রিকোয়েস্ট গাইছে। আছে গো। হ্যাঁ, নতুন গান। নতুন গান। Oh, হ্যাঁ। that's so wonderful. Yeah. এবারে ধরো যে কোনো গানই তুমি একটা গান এবং তৈরি যারা করলে, রিকোয়েস্ট করছে তারা কিন্তু বয়সে কম। হ্যাঁ, মানে অবশ্যই। এখানে ইউটিউব কি স্পটিফাই ওরা হেল্প করছে। বাহ, ভেরি নাইস। Actually. তাহলে তো পজিটিভ বার্তা। Yeah. সত্যি খুব পজিটিভ। তো Yeah. চল এই পজিটিভ বার্তায় আজকে অনুষ্ঠান শেষ Sure. করি। একটা কিছু আমি একটা রিকোয়েস্ট করবো, মন। আমি যে চেয়েছি তো, আমি শুধু চেয়েছি তো। ওটা আমার তোর গলায় এত ভালো লাগে। তো ওই তো গান রেকর্ড করা গান। সেই অনেক ইতে না, ডিতে কর, ডি। এই চেঁচামেচি হয়ে যাবে। জানিস একটা গ্রুপ হিসেবে বড় বুঝেই কিছুতে মানে না, বড় অবুঝ এই কিছুতে মানে না, অবিরাম আহত স্মৃতির ভিড়, তবু আমি চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়।
আবছা হলে কুয়াশায় কখন জানি না তো কখন আবছা হলে কুয়াশায় আমি স্বপ্নের পথে পথে শুধু আয় কত খুঁজেছি তোমায় আমি শুধু খুঁজেছি তোমায় আমি চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায় আয় কত খুঁজেছি তোমায় আমি শুধু খুঁজেছি তোমায় আমি চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায় জয় হো, জয় হো।